দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আচ্ছা, এটা এটা মানে আমি জাস্ট হচ্ছে একটু মানে ট্র্যাডিশনাল যেভাবে শুরু করে সেটা একটু জানতে চাচ্ছি। মানে সিনopসিস না দেখে এমনিতে জাস্ট হচ্ছে আপনার ইউজুয়ালি বলেন তো পার্টনারশিপ বলতে আসলে কি বুঝেন? কারো কোনো বেসিক আইডিয়া? স্যার স্যার এক মালিকানা ব্যবসার স্যার যে সীমাবদ্ধতা আছে ওই সীমাবদ্ধতা দূর করার জন্য স্যার পার্টনারশিপটা স্যার ব্যবসাটা আসে। আর পার্টনারশিপ ব্যবসাটা হচ্ছে একের অধিক ব্যক্তি মিলে স্যার এই ব্যবসাটা শুরু হয়। এটা হচ্ছে 1932 সালের আইন দ্বারা পরিচালিত। আচ্ছা, এটা ঠিক আছে, 1932 সালের। ঠিক আছে। আচ্ছা, আর কেউ? স্যার দুই বা ততোধিক সুস্থ মস্তিষ্কের ব্যক্তি তাদের ইচ্ছাতে কোনো ব্যবসা শুরু করার জন্য এই 1932 সালে কোম্পানি পার্টনারশিপ আইন অনুযায়ী কোনো আর হুম। কি লিখিত বা কোনো দলিল অনুযায়ী কোনো ব্যবসা করলে তাকে হচ্ছে পার্টনারশিপ অ্যাড বলা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। আর মানে খুব ইউজুয়াল, খুব সিম্পলিস্টিক ভাবে মানে পার্টনারশিপ বলতে আমরা এটা বুঝি। আর যেটা যেটা বলছেন এগুলো সবই মোটামুটি ধরেন আমাদের একেবারে অ্যাক্টে বা থিওরিটিক্যাল এরকমটাই। ঠিক আছে, এর বাইরে নাথিং, মানে যদি কিছু থেকে থাকে। স্যার সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন মানুষ, মানে 20 জন ব্যক্তি মিলে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা শুরু করা হয় সেটি পার্টনারশিপ। হ্যাঁ। আর আর কেউ? আর কারোর কোনো আইডিয়া? মানে একেবারে বেসিক থাকে না যে পার্টনারশিপ বলতে আমরা বা আমরা দুষ্টামি করে বলি না যে আমরা মানে এই ফ্রেন্ডরা মিলে হচ্ছে আমরা পার্টনার বা ক্রাইম পার্টনার, এই জাতীয় কথা আমরা বলি না? স্যার পার্টনারশিপ হচ্ছে একটি চুক্তিবদ্ধ হচ্ছে সম্পর্ক, দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা পরিচালনা করে এবং লাভ ক্ষতি হচ্ছে সমানভাবে বন্টন করে চলে তারা। ফাইন। ঠিক। ওকে। আর কেউ, আর কারো কোনো কিছু? স্যার দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য একমত হওয়া। এনিথিং হতে পারে, যে কোনো কিছু। রাইট, রাইট, এক্স্যাক্টলি। আমি এই জিনিসটাই পার্টিকুলারলি জানতে চাচ্ছিলাম যে যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, এখন অ্যাক্টে কি আছে সেটা কিন্তু আমি শুরুতেই বলেছি যে অ্যাক্টেরটা জানতে চাচ্ছি না। থ্যাংক ইউ রাজাক। যেটা আপনারা যে যেটা বলেছেন সবারটাই মোটামুটি ঠিক আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে ধর ইন জেনারেল যে পার্টনারশিপ যে কোনো কিছু তো হতে পারে। এখানে ধরেন আমরা অ্যাক্ট বলছি, পার্টনারশিপ অ্যাক্ট, অ্যান্ড ইটস অল অ্যাবাউট যেহেতু আমাদের বিজনেস লর পার্ট, দ্যাটস ওয়াই এখানে ট্রেড বা বিজনেস রিলেটেড ইস্যুটাই আসবে। ঠিক আছে, বাট পার্টনারশিপ মানে যে সবসময় আপনার মানে আইনের বাইরে গিয়ে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে মানে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি কোনো অ্যাসোসিয়েশন করে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, নট অনলি অ্যাপার্ট ফ্রম বিজনেস হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে। ঠিক আছে, সেটাকে ইনফ্যাক্ট হচ্ছে কিন্তু আমরা কথায় কথায় বলি না যে আরে পার্টনার। ঠিক আছে, বা ইনফ্যাক্ট হচ্ছে ধরেন বলা হয় যে লাইফ পার্টনার, জীবন সঙ্গী। তা এখন জীবন সঙ্গীর সাথে কি আপনি বিজনেস করবেন? নিশ্চয়ই না। ইটস নট এ সর্ট অফ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। বাট আমরা কিন্তু বলার সময় বলছি যে পার্টনার, পার্টনার শব্দটা কিন্তু আমরা এখানে অ্যাড করছি। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্যই বললাম অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট হচ্ছে আপনার একের অধিক মানুষ মিলে বা দুই তিনজন মিলে যদি কোনো কিছু করে, সেটাকে মোর অর লেস কিন্তু আপনার বলা হচ্ছে পার্টনারশিপ।
এখন এই জিনিসটা যখন আপনার অ্যাক্টের আন্ডারে চলে এসছে 1932 পার্টনারশিপ অ্যাক্টে, তখন কি বলে দিচ্ছে? পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পার্সনস হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিটস অফ এ বিজনেস ক্যারিড অন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। খুব সহজভাবে চিন্তা করেন, সবার পক্ষ থেকে একজন অথবা সবাই মিলে, ঠিক আছে, ক্যারিড অন বাই অল, অথবা সবার পক্ষ থেকে একজন বা কয়েকজন মিলে যদি এই বিজনেসটাকে আপনার ক্যারি করে যায়, সেটাকে বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। দ্যাটস ইট। খুব সহজ একটা ব্যাপার। ওকে, এখন পার্টনারশিপের আপনার ব্যাপারটা যেটা হচ্ছে যে পার্টনারশিপটা আপনার আপনারা মানে এটা আপনারা যারা যারা এই প্রফেশনে ইনফ্যাক্ট হচ্ছে আপনার আছেন, তারা মোটামুটি এটা মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার খুব ভালো এটা বুঝতে পারবেন। ঠিক আছে, বিকজ হচ্ছে আপনার পার্টনারশিপটা এরকম একটা ইস্যু, আপনারা যারা এই প্রফেশনের সাথে রিলেটেড মানে সিএ প্রফেশনের সাথে আছেন, ঠিক আছে, এরা যে ফার্মগুলোতে যেমন আমরা থাকি, এই ফার্মগুলো হচ্ছে পার্টনারশিপের একেবারে লিভিং এক্সাম্পল। এগুলো কিন্তু কোনো কোম্পানি না। সিএ ফার্মগুলোর নামের সাথে আপনারা দেখবেন অ্যান্ড কোং, ঠিক আছে, একটা কোম্পানি হলে যেরকম থাকে যে লিমিটেড লেখা থাকে বা এইটা থাকে, ঠিক আছে, বাট এইটাতে ইনফ্যাক্ট হচ্ছে কিন্তু এরকম কিছু নাই। তো দ্যাটস ওয়াই কিন্তু আপনার বলা হয় যে মানে সিএ ফার্মগুলো হচ্ছে পার্টনারশিপের একেবারে লিভিং এক্সাম্পল। ঠিক আছে, জি স্যার। এখন আমরা সেকেন্ডটাতে দেখি কি বলছে। বলছে হোয়াট ডু মিন বাই ফার্ম, ফার্ম নেম, পার্টনার। এখন এটাতে এই যে পার্টনারশিপে পার্সনস হু হ্যাভ এন্টার্ড ইনটু পার্টনারশিপ ওয়ান উইথ ওয়ান অ্যানাদার আর কল্ড ইন্ডিভিজুয়ালি পার্টনার্স, আর কালেকটিভলি পার্টনাররা মিলে যদি কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করে সেটাকে বলা একটা পার্টনারশিপ ফার্ম। And the name under which their business is carried on is called the firm name. ফার্ম নেম আলাদা বলে কোনো কিছু নাই, মানে আপনারা মানে পার্টনাররা মিলে যদি কোনো একটা ফার্ম ফর্ম করে, যে কয়েকজন পার্টনার মিলে ঠিক করলো যে আমরা একটা অ্যাসোসিয়েশন করব বা আমরা একটা ফার্ম করব, যেহেতু পার্টনারশিপে কিন্তু কোনো কোম্পানি ফরমেশন হয় না, এটা মাথায় রাখবেন। পার্টনারশিপে কিন্তু আপনার পার্টনারশিপ ফার্ম আপনার ইনফ্যাক্ট হচ্ছে ফর্ম করা যায়, ঠিক আছে, কিন্তু কোনো কোম্পানি ফর্ম করা যায় না। খুব বেসিক জিনিস, এগুলো একদম মাথায় রাখবেন। ঠিক আছে, না বুঝলে ইনফ্যাক্ট হচ্ছে আপনারা নিজেরা ভালো করে দেখবেন বা জানতে চাইবেন, বাট এটা মাথায় রাখবেন যে পার্টনারশিপে কখনো কোনো কোনো কোম্পানি ফর্ম হয় না, সবসময়ের জন্য পার্টনারশিপে আপনার একটা ফার্ম ফর্ম হয়। বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন হু ক্যান বি এ পার্টনার। দেখেন এটা ভেঙে মানে এই কোশ্চেনটা থেকে আগেও সাবজেক্টের ক্লাসেও বলতাম, এই কোশ্চেনটা ভেঙে অনেকবার মানে মোর দেন আমার মনে হয় যে এমন কোনো টাইম নাই যে সিএ পরীক্ষাতে এইটা থেকে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে না। হু ক্যান বি এ পার্টনার, ঠিক আছে, পার্টনার কে হতে পারবেন? খুব ইজি মনে হচ্ছে যে একেবারে খুব ইজিলি মানে কে কে হতে পারবে, কে কে হতে পারবেন না। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লুক অন দ্যাট কারা কারা হতে পারবে না। আমি একটু ঘুরায় পড়াচ্ছি, বিকজ হচ্ছে কারা কারা হতে পারবে না মানে হচ্ছে এর বাইরে যারা যারা আছে দে ক্যান বিকাম দ্য পার্টনার। সোজা কথা, যাদের কথা আলাপ করব তারা বাদে যে কেউ পার্টনার হতে পারবে। প্রশ্নটা হচ্ছে কে হতে পারবে, আর আমরা পড়ছি কি কারা কারা হতে পারবে না। তার মানে যারা যারা হতে পারছে না, ইটস ভাইস ভার্সা, তার অপোজিটে যারা আছেন তারা সবাই হতে পারবে, মানে এই কজন বাদে যে কেউ হতে পারবে। বুঝাতে পারলাম? জি স্যার। স্যার লেখাটা আর একটু বড় করা যায়? অফকোর্স যায়। চলবে? মানে স্যার জাস্ট জুম করলেই হতো আর কি, মনে হয়। তাই তো করলাম। আচ্ছা স্যার, হবে স্যার। থ্যাংক ইউ স্যার। মানে আপনি কি এরকম এইভাবে এটা বলতে চাচ্ছেন এইভাবে? জি স্যার, এটা বলতে চাচ্ছিলাম। সমস্যা নেই স্যার, অমনেও হবে, অমনেও বোঝা যাচ্ছে, একটু কেটে কেটে বোঝা যাচ্ছে আর কি, কেমন যেন। একটু কেটে কেটে বোঝা যাচ্ছে, এটার ফরম্যাটটাই সামহাও ইনফ্যাক্ট হচ্ছে আমি সবসময় টাইমস নিউ রোমানে করি। এটা কিভাবে যে গেছে এটা ইনফ্যাক্ট হচ্ছে এরপর দিলে একই অবস্থা, মানে সেভ স্যার আর হবে লাইন না। লাইন গ্যাপটা বাড়ালেই আর কি ঠিক হয়ে যাবে আর কি। হুম। আচ্ছা, যেটা না বুঝবেন আমাকে জিজ্ঞেস করার সমস্যা নেই। Under the জি স্যার। Partnership Act, a person may be partner if he has the capacity to enter into a contract. From the purposes
of the Partnership Act, the term person does not include a partnership or a limited company. Thus, a company P cannot form a partnership with a company Q. Similarly, a firm X cannot form a partnership with firm Y, but all the partners of firm X and all the partners of firm Y can form a single partnership, subject to the rules regarding the number of partners. এবার এইটুকু জাস্ট হচ্ছে আমরা পড়ে নিই। আমরা এখানে কি বলে দিচ্ছি যে পার্টনারশিপের আপনার ইনফ্যাক্ট হচ্ছে হওয়ার জন্য পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে, ঠিক আছে, যে কেউ এটাতে আপনার পার্টনারশিপের টার্মস অনুযায়ী তারা পার্টনার হতে পারবেন। বাট একটা কোম্পানি, মনে করেন পি একটা কোম্পানি, কিউ একটা কোম্পানি, দুটা কোম্পানি মিলে একটা পার্টনারশিপ কোম্পানি হবে না। সিমিলার ভাবে এক্স একটা পার্টনারশিপ ফার্ম, ওয়াই একটা পার্টনারশিপ ফার্ম, দুইটা পার্টনারশিপ ফার্ম মিলে একটা পার্টনারশিপ হবে না। কি হবে? পি কোম্পানি এবং কিউ কোম্পানির বোর্ড মেম্বাররা মিলে বা শেয়ার হোল্ডাররা মিলে বের হয়ে নতুন একটা পার্টনারশিপ ফর্ম করতে পারবে। সিমিলার ভাবে এক্স ফার্ম এবং ওয়াই ফার্মের পার্টনাররা বের হয়ে নতুন একটা পার্টনারশিপ ফর্ম করতে পারবে। কিন্তু দুটা কোম্পানি অথবা দুটা পার্টনারশিপ ফার্ম কখনো একটা পার্টনারশিপ ফার্ম করতে পারবে না। বুঝতে পারলেন কি? জি স্যার। মরিয়ম ছাড়া কেউ বুঝতে পারে না, কেউ কোনো কথাই বলে না, রেসপন্স করে না, ব্যাপার কি? বুঝতে পারছি স্যার। স্যার আমরাও বুঝতে পারছি স্যার। আপনারাও বুঝতে পারছেন? ইয়েস ঠিক স্যার। আছে, ওকে, থ্যাংক ইউ। সেরকম ভাবে আমরা যেটা চাচ্ছি, মানে যেটা বলতে চাচ্ছে আইনে, যে আপনার আলাদাভাবে যদি মনে করেন যে পি কোম্পানি এবং কিউ কোম্পানি তারা মিলে একটা পার্টনারশিপ ফর্ম করতে চাইলেও দুই কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টররা মিলে বের হয়ে নতুন একটা পার্টনারশিপ করতে পারে। একই রকম ভাবে এক্স ফার্ম এবং ওয়াই ফার্মের পার্টনাররা মিলে বের হয়ে নতুন একটা ফার্ম তারা ফর্ম করতে পারে। ঠিক আছে? Now, however, it is assumed that except the following, all are eligible to become a partner of a firm. এরা বাদে যে কেউ পার্টনারশিপ ফার্মে আপনার পার্টনার হতে পারবেন। মাইনর, it's a very major role. A minor cannot be a partner, but in an existing partnership, a minor can be admitted into a firm if all the partners of the firm agree. Such minor gets all the benefits of the partnership. Minor বলতে আমরা কি বুঝি? অপাঙ্গবাদ। নাবালক। 18 বছরের নিচে। আন্ডার 18। রাইট, আমাদের দেশের পার্সপেক্টিভে আন্ডার 18, ঠিক আছে? আমাদের দেশের পার্সপেক্টিভে আন্ডার 18 যারা আছেন তাদেরকে ইনফ্যাক্ট হচ্ছে আপনার বলা হচ্ছে যে তারা হচ্ছে আপনার মানে ইয়ে নাবালক। ওকে, এখন এই নাবালকরা কি করে ইনফ্যাক্ট হচ্ছে আপনার পার্টনার হতে পারবেন? বাই এনি চান্স যদি আপনার কোনোভাবে আপনার মানে পার্টনারশিপ ফার্মের বাকি পার্টনাররা যদি মেনে নেয় এবং সে সব বেনিফিট গুলো অ্যাভেল করতে পারবেন, বাট এখানে একটা ব্যাপার আছে, ডিসিশন মেকিং এ যেতে পারবেন না। মাইনররা আপনার স্পেশাল কেসে কনসিডার করা হবে, তারা পার্টনারশিপ ফার্মে পার্টনার হতে পারবেন। স্পেশাল কেসটা কি হতে পারে? লাইক মনে করেন আপনার বাবা ছিলেন পার্টনার, আপনার বাবা অল অফ এ সাডেন মারা গিয়েছেন। এখন আপনার ফ্যামিলিতে আপনার মা বা আপনার কোনো বড় ভাই বোন এমন কেউ নেই যে কিনা বাবা তাকে নমিনি করে গেছে অথবা বাবা তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে এই পার্টনারশিপে থাকার জন্য। তখন কি হচ্ছে? অটোমেটিক্যালি বাবার সাকসেসর হিসেবে এই হেরিডিটিটাকে মেনটেন করার জন্য, কন্টিনিউ করার জন্য আপনি হয়ে যাচ্ছেন ফার্মে পার্টনার। বাকি পার্টনাররা আপনাকে পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে একজন মাইনর একটা পার্টনারশিপ ফার্মে পার্টনার হতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে বলেই দিচ্ছে, সাচ মাইনর গেটস অল দ্য বেনিফিটস অফ দ্য পার্টনারশিপ। যত রকমের বেনিফিট আছে সেগুলো অ্যাভেল করবেন, অ্যান্ড ইটস অবভিয়াসলি ভাইস ভার্সা। আপনি ধরেন প্রফিট হলে প্রফিট পাচ্ছেন, আপনি লস হলে পার্টনারশিপ ফার্মে তখন আপনাকে লসটাই ক্যারি করতে হবে। ঠিক আছে? এটাই বুঝাচ্ছে। এবার আসেন, পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। এ পার্সন হু ইজ অফ আনসাউন্ড মাইন্ড ক্যান নট বিকাম এ পার্টনার। আনসাউন্ড মাইন্ড বলতে আমরা কি বুঝি বলেন তো? স্যার পাগল টাইপের যাদের অসুস্থ পাগল ব্যক্তি। টাইপের, অবচেতন। মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। পাগল না বলি, আনসাউন্ড মাইন্ড বলতে আমরা এটাই বুঝি যে মানসিকভাবে যিনি সুস্থ নন। মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকেই বলা হচ্ছে পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। ঠিক আছে? সুস্থ মন মানসিকতার নন। ঠিক আছে? এরকম যিনি আছেন তাদেরকে পার্টনারশিপ ফার্মে তারা পার্টনার হতে পারবেন না। ইনসলভেন্ট
A person who is adjudged insolvent by the court cannot become a partner. কোনো ব্যক্তি কোনো কোর্টের থেকে যদি আপনার স্বীকৃতি পেয়ে যান যে উনি দেউলিয়া, ঠিক আছে, ইনসলভেন্ট, তাহলে উনি কখনোই পার্টনার হতে পারবেন না। কিন্তু এটা আপনার কোর্ট ডিক্লেয়ার করতে হবে। ধরেন আপনি সেলফ ডিক্লেয়ার করলেন যে আমি তো দেউলিয়া, ঠিক আছে, আমি ব্যাংক্রাপ্ট হয়ে গেছি, ঠিক আছে, হবে না। কোর্ট অনেক স্ক্রুটিনি করে অনেক কিছু জাজ করে দেখে শুনে তারপর যদি আপনাকে দেউলিয়া বলে, সেক্ষেত্রে আপনি দেউলিয়া হতে পারবেন। এছাড়া আপনি নিজেকে নিজে দেউলিয়া ঘোষণা করলে দেউলিয়া বলা যাবে না, ঠিক আছে। তারপর কোম্পানি, যেটা আমরা বলছিলাম যে একটা কোম্পানি কিন্তু কখনোই আর একটা, ইন এ কোম্পানি দ্য ক্যাপাসিটি টু এন্টার ইন্টু কন্ট্রাক্টস ডিটারমিন দ্য মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ দ্য অ্যাসোসিয়েশন। দ্য লাইবিলিটি অফ মেম্বার্স অফ এ ফার্ম আন্ডার দ্য পার্টনারশিপ অ্যাক্ট ফর দ্য ডেটস অফ দ্য ফার্ম ইজ আনলিমিটেড। But a company cannot incur unlimited liability, therefore company cannot become a partner of a firm. একটা কোম্পানি, যেটা আমরা আগে বলেছি, যে কখনোই পার্টনারশিপ ফার্মে পার্টনার হতে পারবে না। কেন পারবে না? দেখেন, খুব সুন্দর একটা ব্যাখ্যা এখানে আইনে বলে দিচ্ছে আপনাকে। কোম্পানি কিন্তু আনলিমিটেড লায়াবিলিটি ইনকার করে না, কোম্পানি লিমিটেড লায়াবিলিটি ইনকার করে, ঠিক না? একটা কোম্পানি ততটুকুই তার লায়াবিলিটি ইনকার করবে যতটুকু তার পেইড আপ ক্যাপিটাল থাকবে, ঠিক আছে, যতটুকু তার, বিকজ হচ্ছে কি, কোম্পানিগুলো আপনার নাম্বার অফ শেয়ারটা তো লিমিটেড, লিমিটেড নাম্বার অফ শেয়ার দিয়ে কোম্পানিকে কিন্তু ইনকর্পোরেশন করা হচ্ছে। বাট একটা পার্টনারশিপ ফার্ম কিন্তু সবসময়ের জন্য আপনার আনলিমিটেড আপনার লায়াবিলিটি ইনকার করে থাকে। বুঝাতে পারলাম? জি স্যার। এরপর আসেন অ্যান এলিয়েন এনিমি। অ্যান এলিয়েন এনিমি ক্যান নট এন্টার ইন্টু কন্ট্রাক্ট অফ পার্টনারশিপ উইথ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এলিয়েন এনিমি বলতে আসলে আমরা কি বুঝি? এক এক জায়গাতে আমার মনে আছে লাস্ট একটা সেশনেও আমাদের মানে অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন পেয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেন তো এলিয়েন এনিমি বলতে কি বুঝেন? কারো কোনো আইডিয়া? ভিনদেশী স্যার স্যার। আপনি স্যার ভিনদেশী শত্রু এমন কিছু। হ্যাঁ, ভিনদেশি শত্রু, ঠিক আছে। আর এর বাইরে কি হতে পারে? যে এইসব দেশের সাথে আর কি বাংলাদেশের ইয়া নাই আর কি, বন্ধুত্বপূর্ণ কোনো ইয়া নাই স্যার, ওর ওই দেশের কোনো নাগরিক। গুড অ্যান্সার। আর এনিবডি এলস? আর কেউ? আর এমন কোনো এনিমি যাকে আসলে মানে ইন জেনারেল আইডেন্টিফাই করা যায় না। লাইক? স্যার সরি মানে লাইক কিরকম হতে পারে? স্যার, হয়তো এমন কোনো মানে থ্রেট আপনার গ্রো করে যাকে হচ্ছে আমরা ইউজুয়ালি মানে আইডেন্টিফাই করতে পারি না, এরকম কেউ বা এরকম কোনো। হ্যাঁ রাজাক, এটা ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, খুব মানে আপনার একটা হতে পারে, ধরেন আমরা যখন দেখতাম যে অ্যালিয়েন এনিমি বলতে আপনার দুই রকমের ইনফ্যাক্ট হচ্ছে আপনার একটা ডেফিনেশন পাওয়া যাচ্ছে, আপনি যেটা বললেন সেটা একটা হতে পারে। বা যে দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, লাইক আমাদের পাসপোর্টে শুধুমাত্র ইসরায়েলের সাথে নাই, তাই তো? রাইট। এবং ইনফ্যাক্ট হচ্ছে এরকমটা হতে পারে, বা যেই দেশগুলো নিজেরা নিজেরা ধরেন আপনার ইনফ্যাক্ট হচ্ছে আপনার কোনো না কোনো ভাবে তারা নিজেরা মানে যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধে লিপ্ত আছে, ঠিক আছে, এরকম যদি কোনো দেশ থেকে থাকে সেগুলোকে আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। বা যেসব দেশগুলোতে দেখা যাচ্ছে যে আপনার বলা যেতে পারে যে গন্ডগোল লেগে যাচ্ছে, বা যারা এক দেশ আরেক দেশকে অ্যাটাক করছে, এখন সেই ক্ষেত্রে আবার সবসময় যে এটা ঠিক হচ্ছে, কনসিডার করা হচ্ছে, সেটাও কিন্তু না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু আবার সেটাও হচ্ছে না। স্যার এরকম যদি হয় অন্য কোনো থার্ড পার্টি কান্ট্রি আর কি, যদি আমাদের দেশের সঙ্গে স্যাবোটেজ করে, তারা কি এটা হিসেবে কাউন্ট হবে, কনসিডার করা হবে তাদেরকে? আমাকে যদি বলা যায়, আপনি যদি জিজ্ঞেস করেন পার্টিকুলারলি, আমি বলবো অবশ্যই কনসিডার করতে হবে।
অবশ্যই স্যার। কনসিডার করতে হবে, ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। বাট এখন ধরেন না না না, ডোন্ট গিভ মি থ্যাঙ্কস। এটা ধরেন আপনার ইনফ্যাক্ট হচ্ছে ইটস মাই পার্সোনাল পারসেপশন টোটালি। এবং পাশাপাশি ধরেন এটার সাথে অনেকে ইনফ্যাক্ট হচ্ছে আপনার ধরেন হয়তো আমরা অ্যাগ্রিড হব না, এটাও স্বাভাবিক, ডিফারেন্ট ওপিনিয়ন থাকবেই। বাট পার্টিকুলারলি ধরেন যেই দেশটা বা যেই দেশগুলো মানে আমাদের দেশকে ইনফ্যাক্ট হচ্ছে বা আমাদের দেশের বিশেষ করে আমি মানে সংবিধানের ভাষায় যদি বলতে যাই, রাজাক, আমাদের ইনফ্যাক্ট হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস বলা হচ্ছে, সংবিধানে বলে দিয়েছে। এখন স্যার। ধরেন জনগণ উৎস বলার পর সেই জনগণের আপনি মানে মেজরিটি মতামতকে উপেক্ষা করে, ইগনোর করে, অ্যাভয়েড করে যদি আপনি পার্টিকুলারলি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে যদি আপনি পছন্দ করে দেশকে 12টা বাজাতে চান, তাহলে আপনি কি করে আমার বন্ধু ভাবাপন্ন দেশ বলবেন বলেন? এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে। আপনার তো মানে মেজরিটিকে প্রায়োরিটি দিতে হবে। বা ধরেন এখানে আপনার এখন ক্লাসে আছেন 39 জন, আমি সহ। এখন 39 জনের ভিতর আপনারা কোনো ডিসিশনে যদি 19 জন একদিকে থাকেন, 20 জন একদিকে থাকেন, এই একজনই কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে একটা ভোট কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে। একটা ভোটই কিন্তু ম্যাটার করবে, থিংস উইল বি চেঞ্জ। এখন আমরা ইনফ্যাক্ট হচ্ছে ধরেন এইভাবে আসলে চিন্তা করি না তো। আমরা খুব মোটা দাগে নিজেদের মানে কি বলা যেতে পারে, আমরা যারা সেলফ মোটামুটি সেন্টার আপনার স্যার। ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ইনফ্যাক্ট হচ্ছে খুঁজি এই নোংরামিগুলো করি, ইচ্ছা মতো সংবিধান কাটাছেঁড়া করি, ইচ্ছা মতো অপব্যাখ্যা দেই, ঠিক আছে। তাতে করে আসলে বাংলাদেশের মানে দিক থেকে আসলে মানে আহ, আমাদের মানে লজ্জা পাওয়া ছাড়া আসলে কিছু নেই। এবং আমরা খুব আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে স্টিল উই আর নট ইউনিফাইড নেশন। আমরা একটা ঐক্যবদ্ধ জাতিই না আসলে। আপনারা হয়তো অনেকে আমার সাথে দ্বিমত হবেন, দ্বিমত পোষণ করতেই পারেন, সেই স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে। বাট ইনফ্যাক্ট হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা, আমরা কি ইউনিফাইড নেশন? রাইট স্যার, আমরা হচ্ছে একটা মানে রাষ্ট্র বাট জাতি না। সেটাই, আমরা জাতি হিসেবে কখনো এক হতে পারি না। আপনি দেখেন আমি যে দেশটার কথা পার্টিকুলারলি বলছি আপনারা সেটা বুঝতেই পারছেন, আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়া ডেফিনেটলি। বাট ওদের দেশের ওদের যেরকম মানে ইনফ্যাক্ট হচ্ছে ওরা যেরকম মানে প্যাট্রিয়টিজমকে ওরা একেবারে যেই পর্যায়ে নিয়ে যায়, ওরা যেরকম দেশের জন্য একেবারে মানে ওদের যে লেভেলে তাদের ইনফ্যাক্ট হচ্ছে দেশপ্রেম দেখা যায়, আমাদের ভিতর কিন্তু এটার অনেক ল্যাকিংস আছে, এটার অনেক অভাব আছে আমাদের ভিতর। আমাদের ভিতর দেখা যাচ্ছে যে আমরা খুব সহজেই আসলে মানে ডিভাইডেড হয়ে যাচ্ছি, ঠিক আছে। লাস্ট ইয়ারে এই সময়টাতে আমরা যতটা ইউনিফাইড, যতটা প্যাক্ট ছিলাম, একটা বছরের ভিতরে কি আমাদের সেই ইউনিফাইড মানে এই জিনিসটা থেকে আমরা সরে এসেছি না? আমরা কি এখন আর গত বছর আগস্টের মতো কি আমরা এখন ইউনাইটেড আছি? একেবারেই নাই। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। এবং এটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি কষ্টের। মানে আমরা এমন একটা ইস্যুতে এখনো আমরা ধরেন নিজেরা যে বা যারাই হই না কেন, আমরা নিজেদের আখের গোছানো বা ক্ষমতায় যাওয়াটা বা ক্ষমতায় থাকাটা বা নিজেদের কে ইনফ্যাক্ট হচ্ছে আপনার গ্লোরিফাই করার বা ক্রেডিট নেওয়ার জন্য যে নোংরামিগুলো করে যাচ্ছি, সেটা কিন্তু আমরা ধরেন জনতা হিসেবে আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। আমি নিজে আজকে কিছুক্ষণ আগে ফেসবুকে একটা আমার নিজের পার্সোনাল ওয়ালে একটা পোস্ট করতে গিয়ে আমার মেমোরি শেয়ারিং এ একটা আসলো। লাস্ট টাইম আমি একটা এই আজকের তারিখে একটা পোস্ট দিয়েছিলাম যে মানে সর্ট অফ গুজ বাম্প, ঠিক আছে। স্টুডেন্টরা যখন এই প্রোটেস্টারদের সাথে গিয়ে তো প্রতিদিন দেখা যেত, অফিসের পর গিয়ে জয়েন করতাম শহীদ মিনারে। তো ওইখানে মানে আজকে কয় তারিখ, আজকে 2 তারিখ তাই না? 3 তারিখে ইনফ্যাক্ট হচ্ছে আমারটা খুব বাজেভাবে আমি আসলে এক্সপোজ হয়ে যাই, রিভিল হয়ে যাই। ডয়চে ভেল আরো অন্যান্য জায়গা থেকে, সিএনএন থেকে, বিবিসি বাংলা থেকে অনেক জায়গাতে ওটা আমি ভিডিও ফুটেজে চলে আসি এবং আমাকে ইনফ্যাক্ট হচ্ছে মানে একেবারে জিজ্ঞেস করা হয়। অ্যান্ড আই ওয়াজ শাউটিং হেল লাইক যে স্টেপ ডাউন হাসিনা, ঠিক আছে। এই মোমেন্টে ইনফ্যাক্ট হচ্ছে ভিডিও টিডিও করা হয়, আমারটা রিভিল হয়। তো পরদিন স্বাভাবিকভাবে অফিসে যাওয়ার পর আমাকে অনেক জবাবদিহি করতে হয় যে কেন ভাই। তা আমার ইনফ্যাক্ট হচ্ছে একটাই কথা ছিল যে এই ছেলেপেলেগুলো আসলে ভয়টা কাটাই দিচ্ছে, ঠিক আছে। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি গড় আয়ু 70 বছর বা 80 বছরও ধরে থাকি, আই হ্যাভ অলরেডি ক্রসড 40। আমি জীবনের অর্ধেকটা বছর বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। বাকিটা কিভাবে কাটবে সেটা আমি জানি না, একমাত্র আল্লাহ পাক জানেন। বা যে ভয়টা নিয়ে বা যেটা নিয়ে গত 15-16 বছর আমাদের মিড এইজ যারা এখন আমরা আছি, আমরা যে কোনো ভয়েস রেইজ করিনি বা আমরা মেনে নিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু এই ছেলেপেলেদেরকে দেখে অন্তত এই ভয়টা পার্টিকুলারলি আমার কেটে গেছিল, আমি খুব রেগুলারই যেতাম। অ্যান্ড আই হ্যাভ হেল্পড দেম ইনডিড ইন মেনি ওয়েজ, ঠিক আছে। এবং আমি খুব মানে ভিতর থেকে খুব গিল্ট ফিল কাজ করতো, এত বছর আসলে কেন করি নাই। ইউ গাইস ওয়ন্ট ট্রাস্ট টিল
I didn't cast any vote at my country. আমি ভোটার হওয়ার পর থেকে সেম হেয়ার 18 স্যার, বছর সরি সেম হেয়ার স্যার, আমিও দেইনি। আচ্ছা আমি ইনফ্যাক্ট হচ্ছে 18 বছর বয়সে ভোটার হলাম আরো মোটামুটি এখন আমার 43 রানিং মানে আপনি দেখেন মোটামুটি এতটা বছর ধরে 25টা বছর অন্তত 4টা ইলেকশন গেছে 6 বছর পর পর এরকম তা আমি কিন্তু কোনোটাতে ভোট দিতেই চাই এবং ধরেন যেই সময়টাতে আমি দেখতাম যে আমার ধানমন্ডি বা চিকাতলা আমার এই এরিয়াতে যিনি আপনার দাঁড়াচ্ছেন বা যাকে আমি ভোটটা দিব ওই ব্যক্তিটাকে আমি ধরেন পার্টিকুলারলি জানি উনি কেমন আমি জেনে শুনে একটা খারাপ মানুষকে ভোট দেওয়াটা কখনোই নৈতিকভাবে সমর্থন করি না মানে আমার এন্ডে থেকে হ্যাঁ আপনারা বলতে পারেন যে স্যার আপনার ভোটের তো কোনো দাম নাই আপনি নষ্ট করছেন বা আপনার ভোট দেওয়াও লাগে নাই অনেক ক্ষেত্রে ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু আমার অন্তত এইটুকু সেলফ স্যাটিসফ্যাকশন থেকে গেল যে আমি মানে জেনে শুনে এমন কাউকে আসলে ভোট দিতে গেলাম না। ঠিক আছে এখন বাট যেই চেঞ্জেরটার জন্য আমরা আসলে সবাই ওয়েট করছিলাম হ্যাঁ 1 বছরে সেই চেঞ্জেস এর মেজরিটি পার্টি আসলে হয় নাই বাট স্টিল আই এম অপটিমিস্টিক হবে তবে এটা থেকে না আমাদের আসলে আমাদের বলে না যে ইতিহাসের শিক্ষাটাই হচ্ছে এটা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আসলেই তাই আমরা এখনই আবার ক্ষমতার জন্য চাঁদাবাজি সবাই সব লেভেলে যেভাবে উঠে পড়ে লাগছি নেমে গেছি আমরাই আবার রাস্তা তৈরি করে দিচ্ছি আবার ইনফ্যাক্ট হচ্ছে ফ্যাসিস্ট ওনাদেরকে দেশে ফিরে আসার এই বন্দোবস্ত আমরাই করে দিচ্ছি ইটস ভেরি আনফরচুনেট তবে একটা জিনিস ইনফ্যাক্ট হচ্ছে আমি পার্টিকুলারলি খুব পার্সোনালি ট্রাস্ট করি সেটা হচ্ছে যে আপনাদের এই জেনারেশন যারা যারা এই চেঞ্জটা গত বছরের মেজর রোল প্লে করলেন আপনারা যদি এই মানে ফর টাইম বিং এই গ্রিডিনেসটা থেকে একটু এই ছেলেপেলেগুলো যদি একটু নিজেদেরকে মানে সরায় রাখতে পারে সেভ করতে পারে আলটিমেটলি দে উইল গোনা উইনার ইন এভরি আসপেক্ট এটা একটা ব্যাপার এবং যেই জেনারেশনটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার এই যে যে 4 কোটি 4.5 কোটি যে আপনার জেনজি ভোটার যারা আছেন দে উইল বি দ্য গেম চেঞ্জার অবভিয়াসলি আমাদের মিডে যে আমরা যারা আছি আমরা কিন্তু গেম চেঞ্জার না বিকজ আমাদের টাইমটাতে আমরা কি করছি আমরা ক্যারিয়ার নিয়ে লেখাপড়ার পিছনে দৌড়াইছি আমরা কিন্তু মানে নিজের লাইফকে স্টেকে রেখে কোনো রকমের কোনো আন্দোলন এটা সেটাতে যাই তো নাই আসলেই তো কাপাচায় চলছি দেশের জন্য তো আসলেই কিছু করি নাই এটা তো মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার এই অপরাধ বোধ তো কখনোই যাবে না যেহেতু গত বছর একটা সুযোগ পাওয়া গেছে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করার চেষ্টা করছি বাট এখন যেটা দেখে মানে আফসোস লাগছে মানে আমি মানতেই পারি না এই ছেলেপেলেগুলো ওদের ফ্যামিলি মেম্বার বা ওদের যখন চাঁদাবাজির খবর আসে বা এটা আসে আমার ভীষণ খারাপ লাগে হয় কি জানতাম যে হ্যাঁ আওয়ামী লীগ দুর্নীতি করে বিএনপি দুর্নীতি করে আমরা এগুলো দেখে গেছি বাট ইনফ্যাক্ট হচ্ছে ওদের এই জিনিসগুলোতে মানতে পারছি না বিকজ হচ্ছে দে বিকেম আইডল এটাই রিজন আর কিছু না হোপফুলি ওরা হয়তো এটা রিয়েলাইজ করবে বা এটা থেকে বের হয়েও আসবে ইনশাল্লাহ এনিওয়ে যাই হোক অনেক অফ টপিকে চলে গেলাম এলিয়েন এনিমি পড়তে গিয়ে ভাই আগেই জিজ্ঞেস করেন ছাত্রলীগের কি কেউ আছেন মানে এখন ভিন্ন রূপে থাকলে বইলা ফেলেন স্যার কেউ বলবো বলবে কেউ না কেউ বলবে না তাই না তাইলে তো আমি টার্গেটে থেকে গেলাম ঠিক না আচ্ছা যাই হোক ভয়ের কিছু নাই অ্যাম্বাসেডর এনি ফরেন অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ ক্যান নট এন্টার ইন্টু পার্টনারশিপ ইন দ্য কান্ট্রি কোনো বিদেশি আপনার অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত তারা বাংলাদেশে কোনো ইনফ্যাক্ট হচ্ছে আপনার কোনো পার্টনারশিপ ব্যবসাতে আসতে পারবেন না ঠিক আছে কোনোভাবেই পসিবল না তারা আপনার মানে আহ, বাংলাদেশিদের সাথে কোনো পার্টনারশিপ ব্যবসাতে তারা জয়েন করতে পারবেন না এটা বলে দিচ্ছে ঠিক আছে জাস্ট
Can a partner bind the firm? স্যার কাইন্ডলি কি কোন একটু স্লাইড আপ পার্টনার কি? করবেন? সরি, করবেন স্যার স্লাইড আপ, মানে আগের টপিকসে একটু কনফিউশন ছিল, মানে ওটা কি বাংলাদেশের সাথে নাকি বাংলাদেশিদের সাথে? কোনটা বলেন তো? অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর? হ্যাঁ হ্যাঁ, পার্টনার হতে পারবেন কি বাংলাদেশের সাথে ইন্ডিভিজুয়ালি নাকি বাংলাদেশিদের সাথে? দুটাই, দুটাই, ওকে স্যার। দুটাই। ঠিক আছে। আবার ইনফ্যাক্ট হচ্ছে আপনার কোনো বাংলাদেশি অ্যাম্বাসেডরও কিন্তু বিদেশে গিয়ে কিন্তু পার্টনারশিপ করতে পারবেন না। এখন ধরেন আমাদের দেশে বুঝতেই পারছেন যে আমাদের দেশে এখানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার অ্যাম্বাসেডর বা হাই কমিশনার হিসেবে যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে তারা মানে মোটামুটি তারা মানে পলিটিক্যালি ইনফ্যাক্ট হচ্ছে তাদেরকে ডিটারমিন করা হয় যে কে হচ্ছে বা না হচ্ছে। ঠিক আছে। সো এই ক্ষেত্রেও আপনার ইনফ্যাক্ট হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মানে হয়তো মেনটেন করা হয় না, বাট অ্যাজ পার অ্যাক্ট পারবেন না। ঠিক আছে। কোনো বিদেশিরাও পারবেন না এবং কোনো বাংলাদেশিরাও পারবেন না। ওকে স্যার। Can a partner bind the firm? A partner can bind the firm by the means of his acts relating to partnership business. Persons carrying on business in partnership are agents as well as principals. The business of a firm is carried on by all or any one or more of them acting for all. Every partner has the authority to act on behalf of all and can, by his actions, bind all the partners of the firm. খুব সহজ জিনিস। একটা পার্টনার তার কাজ দিয়ে কি ফার্মকে কি বাইন্ড করতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, অবভিয়াসলি পারে। বিকজ হচ্ছে পার্টনারশিপটা ভাইস ভার্সা। আপনি যেরকম আপনার কাজ দিয়ে ফার্মকে বাইন্ড করতে পারেন, ফার্মও কিন্তু সেটি একই রকম ভাবে আপনার মানে তার কাজ দিয়ে একটা পার্টনারকে বাইন্ড করতে পারে। ঠিক আছে। So, আপনি যদি এটা চিন্তা করে রাখেন যে না আমি একটা ফার্মের পার্টনার হয়ে গেছি, এখন আমি যা খুশি তাই করতে পারবো, আমাকে ইনফ্যাক্ট হচ্ছে মানে ফার্ম কখনোই কিছু করতে পারবে না, বা আমি তো ফার্মের নামে করছি, তো যে কোনো কিছু করে আমি পার পেয়ে যাবো। নো, ইটস নট লাইক দ্যাট। কারণ পার্টনারশিপে পার্টনার এবং ফার্মের সম্পর্কটা হচ্ছে কাইন্ড অফ আপনার এজেন্ট আর প্রিন্সিপালের মতো। ঠিক আছে। যেরকমটা আপনারা ধরেন কন্ট্রাক্ট একটা আপনারা এজেন্সি পড়ছেন না, প্রিন্সিপাল যা বলবে এজেন্টকে তাই করতে হবে বা প্রিন্সিপালের নিয়ম মতো চলতে হবে, এরকমটা আছে না? ঠিক আছে, ঠিক সেরকম ভাবে আপনার পার্টনারশিপেও কিন্তু এজেন্সি আর প্রিন্সিপালের মতো করে এই ব্যাপারটা করতে হবে। এটা খুব টিপিক্যাল কমন কোশ্চেন, হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ পার্টনারশিপ? The following three elements are the essential of a partnership: contractual relation or voluntary agreement. এটা যে কোনোটার ক্ষেত্রে এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে, অবভিয়াসলি ইট শুড বি কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিস, ওয়েদার ইটস টু পার্টি, ওয়েদার ইটস থ্রি পার্টি, ওয়েদার ইজ মানে ভেরিয়াস পার্টিস। এবং অ্যাগ্রিমেন্ট যেটা করবেন সেটা ভলান্টারিলি হতে হবে, ফোর্সফুলি কোনো অ্যাগ্রিমেন্ট করা যাবে না। ঠিক আছে। ফোর্সফুলি কোনো অ্যাগ্রিমেন্ট করে আপনার ইনফ্যাক্ট হচ্ছে কোনো বিজনেস রিলেশনশিপ বা এরকম কোনো কিছু ফর্ম করা যাবে না। ঠিক আছে। ধরেন খুব লাইট মুডেও যদি বলি, আপনি কি জোর করে কাউকে ইনফ্যাক্ট হচ্ছে ফোর্স করে কি কাউকে লাভ করতে পারেন, ভালোবাসতে পারেন? না স্যার। পসিবল? হ্যাঁ স্যার, বাসা যায় কিন্তু ওই ছেলে থেকে ফিডব্যাক আইবো না। আবার বলেন, আবার বলেন, কি বলছেন আপনি? স্যার ওয়ান সাইডে তো ফোর্সফুলি ভালোবাসা যায়, বাট বিপরীত সাইড থেকে তো ফিডব্যাক আইবো না। আচ্ছা ঠিক আছে, না আসলে তাহলে কি করবেন, ভালোবাসবেন না তাই তো? না স্যার, এটা তাহলে ভুল হয়ে যাবো। যদি শুধু ওই ক্ষেত্রে হয় তাহলে স্যার তুইলে নিয়ে পড়তে হইব। লেগে থাকলে একদিন না একদিন হবেই স্যার। আচ্ছা, তুলে 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 নিয়ে আসলেন, তারপর যে এসে আপনারা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আপনারা ধরে নিয়ে জেলে ভরে দিবে, বা মেয়ের বাপ মা যে কেস করবে, স্যার সেটা এর ফেস করতে আগে, পারবেন তো? স্যার ওটার আগে স্যার মেয়ের বাপ মার নামে কেস করে দিব। যাক ভালো, ছেলের সাহস আছে, ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো। এরকম সাহস আর কার কার আছে? বেশিরভাগেরই নাই তাই তো? বা থাকলেও ইনফ্যাক্ট হচ্ছে কেউ বলবে না, বলেন। স্যার স্যার যেটা মানে কিছু আপনার না মনে সেটা আপনি করলে গ্রাব বলি। করে রাখতে পারবেন না স্যার, যতই না ট্রাই করেন এটা না এটা কেন। না, এটা কি ভেয়া, আমি কিন্তু মজা করে বলছি, সিরিয়াস না স্যার। সিরিয়াস কিন্তু এমন না, সিরিয়াস এমন হলে আবার সমস্যা আছে। তারপরে নারী নির্যাতনের মামলা দিলে সারা বছর জেলে থাকতে হইব। না না ইশতেক, আমরা বুঝতে পারছি যে এটা মজা করে, ঠিক আছে। হ্যাঁ, আর সরি রাজ্জাক, কি বলছিলেন? স্যার আমি বলছিলাম যেটা আপনার নয় সেটা আপনি গ্রাব করে রাখতে পারবেন না, যতই ট্রাই করুন না কেন। এক্স্যাক্টলি,
বাট ইনফ্যাক্ট হচ্ছে আপনি ইনফ্যাক্ট হচ্ছে এরকম কোনো ট্রাই করাই উচিত না যেটা ইনফ্যাক্ট হচ্ছে আমি নিজের করে রাখতে পারবো না, এটা ঠিক, বাট পাশাপাশি তো এটাও ঠিক, মনের উপর জোর চলে না, ইউ ক্যান কন্ট্রোল দ্যাট। জোর করে আপনি কন্ট্রোল করবেন, ঠিক আছে, অনেক প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে চিন্তা করবেন, সবকিছু ঠিকঠাক আছে করতে পারবেন, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা সময় গিয়ে আপনি দেখবেন আপনি এখানে ইনফ্যাক্ট হচ্ছে অনেক ক্ষেত্রে আর জোর খাটে না, পারবেন না, ফর অবভিয়াস রিজন। অনেকটা ডিপেন্ড করে ম্যাচুরিটির উপর। অনেক ম্যাচিউরড মানুষও তো ধরা খায়, খায় না লাইফে? অবশ্যই খায় স্যার, সেলফ কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি, বাট এই যে বললাম এই কন্ট্রোলটা অনেক সময় কিন্তু আপনার থাকে না, বা আপনার এটা তো এমনও হতে অবশ্যই পারে স্যার, যে আপনি চাচ্ছেন আলটিমেটলি না। উই আর হিউম্যান বিং। এক্স্যাক্টলি, ঠিক আছে, অনেক সময় হয়তো নিজের উপর এই কন্ট্রোলটা থাকেই না। হ্যাঁ, আই আন্ডারস্টুড। আপনার সাথে ইনফ্যাক্ট হচ্ছে মানে এইরকম প্র্যাকটিক্যাল ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ লাইক দ্যাট, যে মানে খুব প্র্যাকটিক্যাল না, হবেই না, মনের উপর স্টিম রোলার চালাইতে চালাইতে এখন গিয়ে বুঝি নো, ইট ওয়াজ রং। এনিওয়ে, যাই হোক, সবাই টেনশনে পড়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, অবভিয়াসলি ভলান্টারি এগ্রিমেন্ট হতে হবে পার্টনারশিপের ক্ষেত্রে, ভলান্টারিলি না হলে ফোর্স করে কোনোটা ইনফ্যাক্ট হচ্ছে করা যাবে না, ঠিক আছে। শেয়ারিং প্রফিট লস, দ্য এগ্রিমেন্ট মাস্ট বি টু শেয়ার দ্য প্রফিটস অফ এ বিজনেস। আমরা বলে দিচ্ছি শুধুমাত্র প্রফিটের কথা, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ধরে নিতেই হবে যে ইটস ইমপ্লাইড লসটাও আপনি প্রপোর্শনেটলি মানে শেয়ার করবেন, ঠিক আছে। আপনি খালি প্রফিট শেয়ার করবেন সেরকমটা না, আপনাকে লসও শেয়ার করতে হবে। Carrying of business. The business must be carried on by all or any of the partners acting for all. শুরুতে যেটা আমরা ডেফিনেশনে বলছিলাম, পার্টনারশিপটা অবভিয়াসলি আপনার, এটা একটা রিজন যে আপনার কি ব্যাপার, কে টানাটানি হচ্ছে, ইয়ে কে, অ্যাডমিন কে, অ্যাডমিন কি সাজ্জাদ? না স্যার, আমি না। আমি কিন্তু আমি তো মানে এটা ধরে ইয়ে করছি না, এনিওয়ে, ভৌতিক ব্যাপার স্যাপার, যাই হোক, সবার পক্ষ থেকে একজন অথবা ইনফ্যাক্ট হচ্ছে সবাই মিলে যদি বিজনেসটা আপনার পার্টনারশিপটা রান করে থাকে সেটাই বোঝানো হচ্ছে ক্যারিং অফ দ্য বিজনেস, ঠিক আছে। Can a firm be liable for the wrongful acts of a partner? Obviously, yes. A firm can be liable for the wrongful acts of a partner, whereby the wrongful acts or omission of a partner acting in the ordinary course of the business of a firm or with the authority of his partners, loss or injuries caused to any third party, or any penalty is incurred, the firm is liable, therefore, is liable to the same extent as the partner. ঠিক আছে, একটা আপনার কোনো কারণে, ঠিক আছে, পার্টনারের কারণে ফার্মের কোনো ক্ষতি হলো, কোনো রেপুটেশন নষ্ট হলো, কোনো লস হলো, কোনো পেনাল্টি দেয়া হলো, কোনো পানিশমেন্ট খেতে হলো, ঠিক আছে, সবকিছুর জন্য সেম এক্সটেন্টে একটা পার্টনারশিপ ফার্মও দায়ী থাকবেন এবং পার্টনারটাও দায়ী থাকবেন, ঠিক আছে। এটা বলা যাবে না যে ফার্মের নামেই তো ইনফ্যাক্ট হচ্ছে যা যা করা হয়েছে, নো, ফার্ম এবং পার্টনার ভাইস ভার্সাই ধরে নেওয়া হচ্ছে এবং তারা সেম এক্সটেন্টেই তারা রেসপন্সিবল থাকবে, ঠিক আছে, এটাই বোঝানো হচ্ছে। কেউ যদি কোনোটা না বুঝেন জিজ্ঞেস করবেন। স্যার এখানে কি সকল পার্টনার বুঝাইছে? সকল পার্টনার, হ্যাঁ, মানে সকল পার্টনার, আপনার একটা ফার্ম যদি কোনো কারণে ইনফ্যাক্ট হচ্ছে আপনার মনে করেন একটা সিএ ফার্ম ব্ল্যাক লিস্টেড হলো আইসিবি থেকে, তখন কি ফার্মের নামটা যখন বলছে তখন কি মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার সকল পার্টনাররা সেটার ভিতর পড়ে যাচ্ছে না? জি স্যার। স্পেসিফিক তো যখন ব্ল্যাকলিস্ট করছে আইসিবি তখন তো বলছে না যে এই একজন শুধুমাত্র আপনার ইয়ে হচ্ছে, বাকিরা সব, ঠিক আছে। বাট স্যার স্পেসিফিক একজন পার্টনারের জন্য যদি লায়াবল হয় তাহলে, যেরকম একজন পার্টনার স্যার দুর্নীতি মামলা খেয়ে গেল তখন বাকি সব পার্টনার কি হবে স্যার? এইটা ইনফ্যাক্ট হচ্ছে কি, আপনার উনি যদি কোনো কারণে নাও থাকেন, বাট ওই পার্টনার বা ফার্মটা কেন রেসপন্সিবল আমি আপনাকে বলি। ধরেন সবাই একসাথে দুর্নীতি করে নাই বা ব্ল্যাক লিস্টেড এরকমটা হয় নাই, ঠিক আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট
তারা যদি জানতেন, তারা কি প্রোটেস্ট করেছেন? অ্যাটলিস্ট করেননি তো। তারা কি একবারও বলেছেন যে আপনি যদি এইসব উল্টাপাল্টা ভুয়া অডিট রিপোর্ট সাইন না করেন, অডিট রিপোর্ট সাইন করেন, তাহলে আমরা আপনার সাথে পার্টনারশিপটা ছিন্ন করে দিব, আপনাকে ইনফ্যাক্ট হচ্ছে আমরা ডিসক্লোজ করে দিব, সবার সামনে এক্সপোজ করে দিব? বলছেন কি? বলেন নাই তো, তাই না? সো অবভিয়াসলি দে আর অলসো লাইবল টু দি সাম এক্সটেন্ট। ঠিক আছে, সাম এক্সটেন্ট না, সেম এক্সটেন্ট, অবভিয়াসলি। ঠিক আছে, সেম এক্সটেন্টে দে আর অলসো রেসপন্সিবল। জি স্যার, বুঝছি। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে আপনার যেটা হয় যে মানে ওই যে মানে সিএ ফার্ম গুলোতে বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার ফার্ম গুলোতে সবাই একই রকমের ভুল করছেন এবং সবাই এটাকে আপনার মানে মোটামুটি কি বলবো গ্র্যান্টেড ধরে নিচ্ছে যে এটা করা যায়, এটা করলে তো তেমন কিছু হয় না। ঠিক আছে, এই কারণেই সবাই মিলে আসলে চুপ থাকে বা কিছু বলার থাকলেও বলেন না। ফার্মের রেজিস্ট্রেশন আগেই বলে নিচ্ছি, এটা ম্যান্ডেটরি না। একটা কোম্পানির ক্ষেত্রে যেরকম আপনার একটা মানে ফর্ম করাটা বা আরজিসি থেকে আপনার ইনফ্যাক্ট হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা নেওয়া, তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি, পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি না। তবে আপনার ইনফ্যাক্ট হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এটা করায় নিলে ভালো, কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিছু সুযোগ সুবিধা আছে, এই জন্য এটাকে করায় নিতে হয়, আদারওয়াইজ এটা করাটা নট ম্যান্ডেটরি। ঠিক আছে, একটা আনরেজিস্টার্ড ফার্ম কিছু কিছু প্রবলেম ফেস করে থাকেন, এই কারণে দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশনটা করাই নিতে হয়। এটার পরেরটাও একই কোশ্চেন, ইজ ইট ম্যান্ডেটরি ফর এ ফার্ম রেজিস্ট্রেশন? দ্য রেজিস্ট্রেশন অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ নট ম্যান্ডেটরি, দেয়ারফর অ্যান আনরেজিস্টার্ড ফার্ম ইজ নট অ্যান ইলিগাল অ্যাসোসিয়েশন। খুব ইম্পর্টেন্ট, এটা মনে করার কোনো কারণ নাই যে একটা আনরেজিস্টার্ড ফার্ম দেখে সে একটা ইলিগাল মানে অবৈধ কোনো অ্যাসোসিয়েশন, এটা ভাবার কোনো কারণ নেই। But an unregistered firm suffers from certain disabilities and therefore registration is necessary for carrying on business. আপনার ব্যবসা চালায় যাওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করাটা জরুরি। ঠিক আছে, কেন জরুরি সেটা আমরা ইনফ্যাক্ট হচ্ছে আর একটা কোশ্চেনে কিছুক্ষণের ভিতরে আমরা দেখব। আচ্ছা, এরপরেরটা এটা খুব কমন। ক্যান ইউ স্পেল আউট দ্য প্রসিডিউর ফর রেজিস্ট্রেশন অফ এ ফার্ম? কি কি করতে হবে? স্পেসিফিক আপনার একটা প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্মে কিছু ইনফরমেশন দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য, এটাও আপনার কিন্তু আরজিসি থেকেই করাতে হবে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ থেকে। ঠিক আছে, কি কি ইনফরমেশন লাগবে? নেম অফ দ্য ফার্ম, প্রিন্সিপাল অফিস, ব্রাঞ্চ অফিস, অবজেক্টিভ, ঠিক আছে, ডেট অফ জয়নিং অফ ইচ পার্টনার, ডেট অফ কনস্টিটিউশন, নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য পার্টনার্স, ডিউরেশন অফ দ্য ফার্ম। ডিউরেশন কেন বলে দিচ্ছে? অনেক ক্ষেত্রে ফার্মগুলো যেটা করে যে স্পেসিফিক আপনার একটা টেনিউরের জন্য ফর্ম করে, রেজিস্ট্রেশনটা করে। ঠিক আছে, এখন ধরেন আপনি করলেন 100 বছরের জন্য, তাহলে আপনাকে এটা বলে দিতে হবে ডিউরেশন অফ দ্য ফার্ম উইল বি ভ্যালিড টিল 100 years, জাস্ট এরকম। The above application must be signed and verified by all partners or their agent, especially authorized on this behalf. আপনার এইটাতে এই যে মানে আপনার কনসেন্ট, লেটার অফ কনসেন্ট যেটা থাকে, যে আপনি নিজে যে পার্টনার হিসাবে দায়িত্ব পালন করতে রাজি আছেন এবং পার্টনারশিপ মানে ফার্মটাতে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে জয়েন করছেন, সেটার আপনার একটা মানে লিগাল অথরিটি দিয়ে বা আপনার ইনফ্যাক্ট হচ্ছে মানে কোনো রিপ্রেজেন্টেটিভ দিয়ে আপনি ডেলিগেশন অফ অথরিটি কাউকে দিলেন যে আমার পক্ষ থেকে তুমি সব কাজগুলোতে সিগনেচার করে আসবে এবং এগ্রি করে আসবে, তার মাধ্যমে আপনি করাতে পারেন। ঠিক আছে, if registrar satisfies with the application, ঠিক আছে, then record an entry to the statement in the register of firm and the firm is thereupon considered to be registered. এই ডকুমেন্ট গুলো সবকিছু আপনার আরজিসি তে যখন চেক করে দেখবে, তখন যদি সবকিছু ওকে পেয়ে থাকে, তখন দেখা যাচ্ছে ফার্মের নামটা আপনার খাতাতে এন্ট্রি দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবে। দ্যাটস অল অ্যাবাউট ফার্মস রেজিস্ট্রেশন। ইটস ভেরি সিম্পল প্রসিডিউর, বাট দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ আপনার ইনফ্যাক্ট হচ্ছে মানে ফার্মের রেজিস্ট্রেশনটা আসলে ম্যান্ডেটরি না। দিস ইজ নট ম্যান্ডেটরি অ্যাট অল। বিকজ হচ্ছে আপনার এটাকে ম্যান্ডেটরি করা হয়নি একটাই কারণে, আপনার এই রেজিস্ট্রেশনটা পার্টনারশিপের যেটা হয় আপনার খুব ফ্রিকোয়েন্টলি আপনার এখান থেকে মানে আপনার অ্যামেন্ড করতে হয়, ঝামেলা করতে হয়। একটা কোম্পানি ফরমেশন কিন্তু অনেক জটিল, বাট অ্যাজ ওয়েল আপনার পার্টনারশিপটা কিন্তু আপনার ইনফ্যাক্ট হচ্ছে এত বেশি জটিল না। এই মানে পার্টনারশিপটা ফর্ম করাটা, অ্যাসোসিয়েশন ফর্ম করাটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। ঠিক আছে, সো এই জন্যই সবাই দেখা যায় যে আপনার ইনফ্যাক্ট হচ্ছে যে এটা রেজিস্ট্রেশনটা যে কোনো সময় আসলে করে ফেলা যায়।
এমন না যে রেজিস্ট্রেশন না করলে আপনি ব্যবসা করতে পারবেন না বা আপনি চালাতে পারছেন না, ইটস নট লাইক দ্যাট। এই জন্য আসলে কেউ তেমন একটা খুব বেশি গা করে না, ব্যাপার হচ্ছে এটাই। ঠিক আছে, আর কিছু না। বাট আমরা পরের সিনেমাসিসটাই দেখবো যে আনরেজিস্টার্ড ফার্ম থাকলে আপনার কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, অ্যান্ড দ্যাটস আ ফানি পার্ট অলসো অ্যাজ ওয়েল। ঠিক আছে, সেরকম ভাবে আপনার রেজিস্ট্রেশন করলে যেমন কিছু সার্টেন বেনিফিট আপনি পাচ্ছেন, আবার আপনার মানে রেজিস্ট্রেশন না করলেও কিন্তু আপনার ইনফ্যাক্ট হচ্ছে সেটারও কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মানে মোট কথা হচ্ছে সবগুলোতে কিছু প্রোজ অ্যান্ড কন আছে, তারপরেও রেজিস্ট্রেশন করে রাখাটা বেটার। বিকজ হচ্ছে আপনি যখন মানে ডিসলভ হবেন, ঠিক আছে, তখন আপনার অনেকগুলো টুকটাক কিছু নিটিগ্রিটি ইস্যুস থেকে যায়, যেটার কারণে আপনি যদি রেজিস্ট্রেশন করা থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিছুটা সেফ সাইডে থাকতে পারবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এই সিনেপসিসটা যেটা আমরা পড়লাম এটা ইনফ্যাক্ট হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। স্যার কাইন্ডলি যদি আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারের ইয়েটা স্যাম্পলিং কোশ্চেনটা শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। কোনটা এটার? না স্যার, কোম্পানি স্যাক 1984। ও আচ্ছা 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 আচ্ছা, এটার এটার এমসিকিউ গুলো তাই তো? জি স্যার, স্যাম্পলিং এমসিকিউ গুলো তাহলে আমাদের ওকে, প্র্যাকটিস করতে সুবিধা হতো স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা তো আমাকে ইনফ্যাক্ট হচ্ছে একজন সাজ্জাদ আমাকে নক করলো যে স্যার কোনটার ক্লাস নিবেন, আমি তো পার্টনারশিপের কথা বললাম। ওই সাজ্জাদকে তো মানে কার নাম আমাকে মনে করাই দেওয়ার কথা ছিল। স্যার বলেছিলেন যে কোনো একজনকে মনে করিয়ে দিতে, সেটা শেয়ার করলে ভালো হতো, হয়তো বা শেয়ার সামহাও মিস্টেক করে গেছে। আচ্ছা আচ্ছা, স্যার সমস্যা নেই, একজন তো আমাকে নক করছিল কিন্তু উনি তো হচ্ছে ওই দিনেরটা চাইছে, এটার কথা না। ওকে ফাইন, ঠিক আছে, আই উইল ডেফিনেটলি। থ্যাংক ইউ স্যার। ওয়েল কিউ, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, আসছে আসছে। পেয়েছেন সিনাপসিসটা যেটা আমরা এতক্ষণ ক্লাস নিলাম? জি স্যার। জি স্যার, পেয়েছি। ওকে, এবার আমাদের দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, যেটা বলছেন যে খুব ইন্টারেস্টিং কনসিকুয়েন্সেস গুলো, মানে আপনি যদি আনরেজিস্টার্ড ফার্ম থেকে থাকেন, নন রেজিস্ট্রেশন অফ দ্য ফার্মের কি কি আপনার কনসিকুয়েন্সেস গুলো আছে, হোয়াট আর দি ইফেক্টস আর কনসিকুয়েন্সেস অফ নন রেজিস্ট্রেশন অফ এ ফার্ম। খুব মজার জিনিস হচ্ছে এই যে যে চারটা ক্রাইটেরিয়া বলা আছে, ঠিক আছে, এগুলোর এক্সেপশন গুলো খুবই ইনফ্যাক্ট হচ্ছে মজার। দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে পার্টনার অফ অ্যান আনরেজিস্টার্ড ফার্ম ক্যান নট ফাইল এ সুট এগেইনস্ট দ্য ফার্ম অর এনি পার্টনার দেয়ার অফ ফর দ্য পারপাস অফ এনফোর্সিং এ রাইট অ্যারাইজিং ফ্রম কন্ট্রাক্ট অর এ রাইট কনফার্ড বাই দ্য পার্টনারশিপ অ্যাক্ট। আপনি মানে আপনার ইনফ্যাক্ট হচ্ছে অধিকার খাটানোর উদ্দেশ্যে আপনার ফার্মের পার্টনার বা কোনো থার্ড পার্টির এগেনস্টে বা অন্য কোনো ফার্মের বিরুদ্ধে আপনি কোনো মানে সুট ফাইল করতে পারবেন না। ঠিক আছে, কেস করতে পারবেন না, সোজা কথা। ঠিক আছে, সুট ফাইল বলতে আমরা যেটা বুঝি মানে কেস করা যাবে না, মানে আপনি ইনফ্যাক্ট হচ্ছে কোনো তার বিরুদ্ধে গিয়ে মানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যে আপনি একটা কোর্টের কাছে যাবেন, একটা কেস করবেন, একটা ফাইলিং করবেন, ঠিক আছে, সেটা আপনি করতে পারছেন না। একই রকম ভাবে নো সুট ক্যান বি ফাইলড অন বিহাফ অফ অ্যান আনরেজিস্টার্ড ফার্ম এগেইনস্ট এনি থার্ড পার্টি ফর দ্য পারপাস অফ এনফোর্সিং এ রাইট অ্যারাইজিং ফ্রম এ কন্ট্রাক্ট। আবার একই রকম ভাবে আপনার বিরুদ্ধে গিয়েও কোনো আনরেজিস্টার্ড ফার্মের অথবা ইনফ্যাক্ট হচ্ছে আপনার কোনো থার্ড পার্টি তারা আবার আপনার উপর কোনো মানে আইনের কত কাঠামোর ভিত্তিতে থেকে আপনার বিরুদ্ধে তারাও কোনো কেস করতে পারবে না, ভাইস ভার্সা। আপনি যেরকম একটা আনরেজিস্টার্ড ফার্মের বিরুদ্ধে পারবেন না, একটা আনরেজিস্টার্ড ফার্মও আবার আপনার বিরুদ্ধে এরকম কোনো কিছু করতে পারবেন না। আপনি বলতে এখানে ফার্ম হতে পারে বা পার্টনার হতে পারে, বোথ ইনক্লুসিভ। ঠিক আছে, খুবই হাস্যকর একটা ব্যাপার। আপনি কোনো কিছু চাইলেও আনরেজিস্টার্ড ফার্ম থাকার কারণে আপনি তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবেন না। অ্যান আনরেজিস্টার্ড ফার্ম ক্যান নট ক্লেম এ সেট অফ ইন এ সুট। আপনি একটা কেস করছেন, এখন আপনি এটা সেট অ্যাসাইড করতে চাচ্ছেন, সেট অফ করতে চাচ্ছেন, আপনি এটা পারবেন না। Cannot claim to the court for the receivable amount exceeding টাকা 100 from the third party. কোনো থার্ড পার্টি থেকে 100 টাকার বেশি কোনো ডেটের জন্য মানে কোনো দায় দেনার জন্য আপনি মামলা করতে পারবেন না, 100 টাকার নিচে হবে। এখন বলেন তো দেখি আমাকে,
1932 সালের যে আইনটা করা হয়েছে তখন 100 টাকা অনেক মূল্যবান ছিল। এখন কি 100 টাকা বা এখনকার পার্সপেক্টিভে কি এটা ঠিক আছে? আপনার কোর্ট ফি তো আসবে হাজার হাজার টাকা, ঠিক না? তা আপনার কি ঠেকা পড়ছে যে আপনি একটা কোর্টে কেস করতে যাবেন 100 টাকার নিচে হতে হবে? 100 টাকার উপরে কোনো অ্যামাউন্টের জন্য আপনি মানে ক্লেম করতে পারবেন না। বুঝতে পারলেন? কারো কোনো কোয়েরি? স্যার না 100 স্যার, টাকার জন্য তো কেউ মামলা করবেও না। সেটাই, 100 টাকার নিচের জন্য কেউ আসলে মামলা করবেও না। স্যার এখানে সেট অফ এটা বলতে কি বুঝাইছে 3 নম্বরটা? সেট অফ করার জন্য মামলার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে যে মামলাটা করা হয়েছে, একটা ক্লেম করা হয়েছে, এটাকে সেট অফ করবেন, মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনি কি বলা যেতে পারে, আউট অফ কোর্ট আপনি সেটেলমেন্টে যাবেন, আপনি একটা সেট করতে চাচ্ছেন, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল একটা সেটেলমেন্টে যাচ্ছেন, কিছু ওয়েভ করে যে আচ্ছা আপনার কাছে আমি এত টাকা পাই, আপনি আমাকে পুরো টাকা না দেন, কিছু ডিসকাউন্ট দিয়ে টিয়ে হলো সেট অফ যে করতে যাবেন, সেটাও করতে পারবেন না। আর কারো কোনো কোশ্চেন? এটা ঠিক অপোজিটটাই হচ্ছে, এক্সেপশন গুলো 5টা আছে। এ পার্টনার অফ অ্যান আনরেজিস্টার্ড ফার্ম ক্যান ফাইল এ সুট ফর দ্য ডিসলিউশন অফ দ্য ফার্ম অ্যান্ড ফর অ্যাকাউন্টস। আপনি আনরেজিস্টার্ড ফার্মের এক্সেপশনের ভিতর আপনি থাকলেও ফার্ম ডিসলিউশন করা মানে বন্ধ করার জন্য আপনি ইনফ্যাক্ট হচ্ছে আর্জি পেশ করতে পারবেন, মামলা করতে পারবেন, সবই করতে পারবেন। Suits can be filed for the realization of the properties of a dissolved firm even though it was registered. আপনি একটা ফার্মে আপনার ডিসলিউশন হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি সেটা থেকে কোনো প্রপার্টি রিয়েলাইজেশন করার ইস্যু আছে, আপনি সেটাও চাইলে করতে পারবেন। মানে আনরেজিস্টার্ড ফার্ম থাকার পরও সেইটুকু ফ্যাসিলিটি আপনি পাবেন, সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? The official assignee or receiver can realize the properties of an insolvent partner of an unregistered firm. একটা আনরেজিস্টার্ড ফার্মের আপনার যে মানে আপনার প্রপার্টি থেকে রিয়েলাইজেশন করার জন্য ইনসলভেন্ট পার্টনার যদি থেকে থাকে, তার এগেনস্টে আপনার এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবেন। একটা আপনারা ইনসলভেন্সি অ্যাক্টে দেখবেন যে একটা ইনসলভেন্ট কোনো ফার্ম বলেন বা বিজনেস বলেন বা কোনো মানুষ বলেন, তার থেকে টাকা পয়সা কালেকশনের জন্য কোর্টের থেকে আপনার একটা থার্ড পার্টি অ্যাপয়েন্ট করা হয় বা অ্যাসাইন করা হয়, যাকে অফিসিয়াল অ্যাসাইনি বা রিসিভার বলা হয়, ঠিক আছে? তার থ্রুতে একটা ইনসলভেন্ট পার্টনারের প্রপার্টিজ থেকেও আপনি ইনফ্যাক্ট হচ্ছে সবকিছু রিয়েলাইজ করতে পারবেন, উনি যদি আনরেজিস্টার্ড ফার্মেরও থেকে থাকেন, দ্যাট ইজ পসিবল। Now, partners have right to claim for his portion of share from access the assets of dissolved firm. আপনার একটা ফার্ম আপনার বন্ধ হয়ে গেছে, এই ফার্মে যে অ্যাসেটটা আছে, প্রপার্টিজ আছে, এগুলো থেকে আপনার পোর্শনের যা যা আপনি মানে নেয়ার, আপনি সেগুলোর জন্য ক্লেম করতে পারবেন, ঠিক আছে?
আপনার পোর্শনের গুলোর জন্য আপনি ইনফ্যাক্ট হচ্ছে চাইলে অবশ্যই আপনি সেগুলোর জন্য কোর্টের কাছে ক্লেম করতে পারবেন, দ্যাট ইজ অলসো পসিবল। এই স্যার এখানে কি ওই যে লাইবিলিটির যে অংশটা আছে ওটা বাদ দেওয়ার পরে স্যার ই করবে? হ্যাঁ অবশ্যই, আগে তো আপনার ইনফ্যাক্ট হচ্ছে শুরুতে আপনার কি করতে হয়, আপনার যে স্টেক হোল্ডার থাকে তাদের সবকিছু ইনফ্যাক্ট হচ্ছে আগে আপনাকে পে অফ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার একদম সবার শেষে আসবে হচ্ছে পার্টনারদের রাইট। An unregistered firm can file a suit or claim a set off for a sum of not exceeding টাকা 100। 100 টাকার নিচে যে কোনো কিছুর জন্য আপনি মামলা টামলা সবই করতে পারবেন, খুব সহজ হিসাব। বলেন, এরকম পার্টনারশিপে আপনারা কে কেউ যাবেন? 100 টাকার নিচের মামলা হলে করতে পারবেন, 100 টাকা উপরে হলে পারবেন না। জেনে শুনে কি কেউ যাবেন? স্যার কেউই যাবো না, রিক্সা ভাড়া দিতেই তো 100 টাকার অনেক উপরে যাবে স্যার। ভালো কথা বলছেন যে রিক্সা ভাড়া দিতেই তো এর থেকে বেশি খরচ হয়ে যাবে, আসলেই তাই। আপনার কোর্ট ফি, আপনার একটা লিগাল মানে আপনার স্ট্যাম্প ডিউটি ফিটি এগুলো নিতেই তো আপনার দেখা যাবে 5-6 হাজার টাকা হয়ে গেছে। রিক্সা ভাড়া তো অনেক দূরের ব্যাপার, এতবার করে আসা যাওয়া করবেন। ক্যান এ মাইনর বি অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার? এটা যেটা আমরা আগেও বলছিলাম, একটা মাইনর কি পার্টনার হতে পারবে কিনা? ইউজুয়ালি পারবে না, ঠিক আছে? A minor cannot enter into a contract of partnership because an agreement by a minor is void. But if all partners agree, a minor may be admitted to the benefits of an existing firm. স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে একজন মাইনরকে পার্টনার হিসেবে কনসিডার করা হবে, বাট সাবজেক্ট টু মাইনর ক্যান নট দ্য পার্টিসিপেট অ্যাট এনি সর্ট অফ ডিসিশন মেকিং প্রসেস। ঠিক আছে, ধরেন একটা ফার্মের ভিতর যেটা বলছিলাম যে একজন মাইনর তার ফ্যামিলি থেকে তার মা বা বাবার জায়গাতে সে ইনফ্যাক্ট সে আপনার রিপ্লেস করলো, তখন সে পার্টনার হতে পারবে। বাট এখন একটা ফার্মের ভিতর দেখা যাচ্ছে যে অনেক কিছুতে মানে এদের ডিসিশন মেকিং এর দরকার আছে, ঠিক আছে? এখন এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একজন মাইনর ডিসিশনটাকে আপনার এখানে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হবে না। কেন দেয়া হবে না? বিকজ হচ্ছে ধরেই নেওয়া হয় যে একজন যখন ম্যাচুরিট হওয়ার আগে তার ডিসিশন মেকিং লেভেলটা বা তার এই লেভেলের ইনফ্যাক্ট হচ্ছে আপনার
ম্যাচুরিটি না থাকার কারণে সে ডিসিশন মেকিং এ কোনো অ্যাক্টিভ রোল বা কোনো ইম্প্যাক্টফুল রোল প্লে করতে পারবে না। একজন মাইনরকে আমরা ধরেই নিই যে মানে আপনার নিয়ার অ্যাবাউট 18 ইয়ার্স পর্যন্ত যারা আছেন, যে তারা ইমম্যাচিউর বা তাদের ডিসিশনটা আপনার মিনিংফুল বা থটফুল হয় না, এটা ধরে নেওয়া হয়, ঠিক আছে? বাট ইন মাই পার্সোনাল পার্সপেক্টিভ ইটস এ ভেরি রং আইডিয়া, ঠিক আছে? ইটস এ ভেরি রং আইডিয়া। আপনি একেবারে ডিসরিগার্ড করে দিচ্ছেন যে মাইনর হলেই তার ডিসিশন গুলো খুব হুইমসিক্যালি ইমোশনালি হয়ে যাবে, প্র্যাকটিক্যালি হবে না। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে আমার একেবারেই পার্সোনাল ওপিনিয়ন, যে ব্যাপারটা আমার কাছে এরকম মনেই হয় না। আমার কাছে বরং উল্টাটা মনে হয়। আমার কাছে বরং উল্টাটা মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা যেগুলো ডিসিশন নিতে অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি, বা আমরা ইনফ্যাক্ট হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে হয়তো চিন্তা করি, একজন মাইনর হয়তো সেইভাবে চিন্তাও করেন না। আপনাদের কি মনে হয় কি হতে পারে? সবসময় কি মাইনররা মানে আপনার ইনফ্যাক্ট হচ্ছে ইম্যাচিউর ডিসিশন নিয়ে থাকে এরকম কিছু? তার মতামতটা তো নিতে পারে। যেমন? যেমন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তো জিজ্ঞাসা করলো যে তোমার কি মতামত এই বিষয়ে, তো তখন তার পার্সপেক্টিভটা কিরকম সেটা সে জানতে পারলো। তখন তো এটা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে। হুম, ফাইন। আর কেউ মানে কোন ডিফারেন্ট ওপিনিয়ন? বাট স্যার এখানে তো বলা আছে যে যে মাইনর তার তো লাইবিলিটিটা লিমিটেড, তো সেক্ষেত্রে স্যার এখানে কিভাবে কি হবে? লাইবিলিটি কারণ আপনার লিমিটেড কখন থাকছে? আপনার ইনফ্যাক্ট হচ্ছে পার্টনারদের কিন্তু লাইবিলিটি লিমিটেড না। ইন এসেন্স মাইনরদের কিন্তু আপনার ইনফ্যাক্ট হচ্ছে কি হচ্ছে, মাইনর বলে সে কোনো এগ্রিমেন্ট করতে পারবে না, করলে সেটা ভয়েড হয়ে যাবে, ঠিক আছে, মানে বাতিল হয়ে যাবে, এটা বলা হচ্ছে। আর লিমিটেড লাইবিলিটি তো পার্টনারশিপ ফার্ম ইটসেলফ অলওয়েজ দে ক্যারি, মানে দে ইনকার্ড আনলিমিটেড লাইবিলিটি। ইটস নট লাইক এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার, ঠিক আছে?
আচ্ছা, now another point. In what situation compulsory dissolution may take place? কোন কোন ক্ষেত্রে মানে আপনার ম্যান্ডেটরি ভাবে একটা ফার্মকে আপনি ডিসলভ করে দিতে পারছেন? ঠিক আছে, এক নম্বর হচ্ছে যদি কোনো কারণে আপনার মানে পার্টনারটা বা আপনার ফার্মটা যদি কোনো কারণে ইনসলভেন্ট হয়ে পড়ে, তখন অটোমেটিক্যালি ধরে নিতে হবে অল দ্য পার্টনার, বাট ইনফ্যাক্ট হচ্ছে আপনার সবাই হোক বা যে কোনো একজনই হোক না কেন, ফার্মের সবাই ইনফ্যাক্ট হচ্ছে ইনসলভেন্ট হয়ে গেছে, তখন হচ্ছে ম্যান্ডেটরি ডিসলিউশন হবে। এবং অ্যানাদার ওয়ান ইজ যদি ফার্মের মোডাস অপারেন্ডি বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার অপারেশন যা যা করে থাকে সেই বিজনেসটা যদি আনলফুল হয়ে থাকে, ঠিক আছে, ইন দ্যাট কেস কম্পালসারি ডিসলিউশন মে টেক প্লেস। একেবারে দুইটা মেজর ইস্যু, ঠিক আছে, অনেক কারণে ডিসলিউশন হতে পারে, বাট ম্যান্ডেটরি ডিসলিউশন বা কম্পালসারি ডিসলিউশন মে টেক প্লেস অনলি টু কেসেস: if the firm or all the partners or one of the partner became insolvent, and another one is if the activities of the firm is unlawful। ঠিক আছে, এখন আনলফুল যে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, এনি আইডিয়া? বিকজ হচ্ছে কি, ধরেন আপনি যখন ফার্মটা ফর্ম করেছেন তখন হয়তো আপনি ইনফ্যাক্ট হচ্ছে বললেন যে আমরা এই ব্যবসা করব, কিন্তু আপনি যখন ফার্মটা ফর্ম করার পর দেখা যাচ্ছে যে আপনি সেই ব্যবসার পাশাপাশি আনএথিক্যাল কোনো বিজনেস করে যাচ্ছেন, ঠিক আছে, যেটার কারণে ইনফ্যাক্ট হচ্ছে আপনার মানে স্টেট গভর্নমেন্ট বা আপনার দেশের আইন কানুনের সাথে ইনফ্যাক্ট হচ্ছে আপনার ইয়ে হতে যেতে পারে, ঠিক আছে, মানে সাংঘর্ষিক। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন ডিসলিউশনের এই ম্যান্ডেটরি দুটা পার্ট নিয়ে। এনি কোয়েরিজ? ওকে, ফাইন। এবার আসেন, হোয়াট আর দ্য গ্রাউন্ডস অফ ডিসলিউশন? নাম্বার ওয়ান, বাই এগ্রিমেন্ট। A firm may be dissolved on any of the following grounds. By agreement, a firm may be dissolved anytime with the consent of all the partners of the firm. Partnership is created by contract, so it can also be terminated by any sort of contract. হ্যাঁ, যেহেতু আপনার ইনফ্যাক্ট হচ্ছে যেহেতু আপনার নট অনলি পার্টনারশিপ, যে কোনো অ্যাক্ট বা যে কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টই যেহেতু আপনার মানে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট থাকে, তো এখন যদি কোনো কারণে আপনার ইনফ্যাক্ট হচ্ছে এই কনসেন্টটা দেয়া হয় যে এই কন্ট্রাক্টটা কন্টিনিউ করা হবে না, পার্টনাররা মিলে যদি ডিসিশন নিয়ে থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার এই এগ্রিমেন্টটার ডিসকন্টিনিউশন, এই কন্ট্রাক্টের ডিসকন্টিনিউশন মানেই হচ্ছে অটোমেটিক্যালি আপনার ডিসলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি মুখে বলছেন যে না আমার তো এগ্রিমেন্টে আছে দেখে আমি আসলে ডিসকন্টিনিউ করতে চাচ্ছি, বাট আপনি তো এগ্রিমেন্ট করার আগে থেকেই জানতেন যে আপনার এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টটার যদি এরকম কিছু বলা থাকে, কোনো ক্লজ থেকে থাকে স্পেসিফিক, তাহলে তো আপনি সেটা মানতে বাধ্য। ওকে, এটা অনেক কিছুর কারণে হতে পারে, মানে ইটস নট এনি সর্ট অফ কন্টিনজেন্সি, ঠিক আছে। এটা আপনার এগ্রিমেন্টেই বলা আছে এই যে এ ফার্ম মে বি ডিসলভড এনি টাইম উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স। যদি সব পার্টনাররা মিলে চিন্তা করে থাকে যে ফার্মটা তারা বন্ধ করে দিবে, কন্টিনিউ করবে না, বাস কন্টিনিউ করবে না। তারপরেরটাতে দেখেন, এরপরেরটা সেকেন্ডটা হচ্ছে কম্পালসারি রেজলিউশন, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। আপনার এটা ফার্স্ট কম্পালসারি রেজলিউশনের এ এবং বি বা 1 2 যেটাই বলেন না কেন, দুটো পার্ট। একটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে ইনসলভেন্ট হলে এটা আপনার কম্পালসারি রেজলিউশনটা হবে, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে যদি আপনার বিজনেসের অপারেশনটা কোনো কারণে আনলফুল হয়ে থাকে। বারবার করে আমি যেটা মানে এক্সাম্পল দিচ্ছি যে লাইক আপনার হতে পারে যে আপনি যেই পারপাসে আপনি দেখিয়েছেন যে আপনি পার্টনারশিপ ফার্মটা ফর্ম করছেন, আপনি সেটা বাদ দিয়ে আপনি অন্য কাজ করছেন, ঠিক আছে। আপনি হয়তো বললেন যে আমি ইনফ্যাক্ট হচ্ছে একটা ড্রেসের বিজনেস রান করছি, কিন্তু দেখা গেল ড্রেসের দোকানে আপনার যে শিপমেন্ট গুলো যাচ্ছে এগুলোর ভিতর দিয়ে আপনি হচ্ছে ড্রাগ ট্রাফিকিং করে যাচ্ছেন, হতে পারে না? সো এরকম কোনো কোনো ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে আনলফুল, যেটা মানে আপনার দেশের আইনের পরিপন্থী, সেটা থেকে থাকলে তখন অবভিয়াসলি আপনার এটা ম্যান্ডেটরি ডিসলিউশনে পড়ে যাবে,
ঠিক আছে? অন দ্য হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সিস। আচ্ছা, কন্টিনজেন্সিস মানে তো বুঝেন, হতেও পারে বা নাও পারে, ঠিক? আজকে আপনাদের পার্টিসিপেশন খুবই পুয়ার, কেউ কোনো কথাই বলেন না। স্যার আর ওই ওই যে স্যার সার্টিফিকেট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দিয়ে সার্টিফিকেট দিছে দিয়ে তো। দিছে তো হ্যাঁ, বুঝি নাই, কি বলছেন স্যার মরিয়ম? অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিয়ে দিছে তো ওই জন্য অ্যাটেন্ডেন্স স্যার সার্টিফিকেট দিয়েছে। কমে গেছে। স্যার এখন আর কেউ ক্লাস করে না স্যার, ওই যে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট পাওয়ার পর থেকে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এটা স্টপ শেয়ার করে একটু আপনাদের এক্সপ্রেশনটা দেখতে মন চাইতেছে। আচ্ছা, সিনিয়র সিস্টেম দিয়ে দিছি। আচ্ছা, কেন অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটের পর এখন আর কেউ ক্লাস করে না? জি স্যার। তাহলে আপনারা যে কজন, এই 40 জন 38 জনের মতো আছেন, আপনারা তাহলে কেন ক্লাস করেন? সেটার স্যার উত্তর অনেক কিছু খুঁজতেছি স্যার। বুঝি না, শেখানোর জন্য। তাহলে স্যার আমাদের আপনার ক্লাস ক্লাসে ভালো লাগে পার্টিসিপেট স্যার, তাই করি। আচ্ছা আচ্ছা, প্লেজার ইজ অল মাইন সজীব। বাট আমি একটা আপনাদেরকে বলবো, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকার পরও অন্তত আমার ক্লাস বলে না, সব টিচারদের সব সাবজেক্টের ক্লাসগুলো অন্তত করেন। আর তো ক্লাস বেশি বাকিও নাই আপনাদের, ঠিক না? আর স্যার এই হয়তো আপনাদের মাসেই শেষ। এই মাসেই শেষ হয়ে যাবে, সেটাই। অলমোস্ট আপনার দেখেন, এই মাসে আপনার মানে আগস্ট মাস, আপনার আজকে 2 তারিখ, আপনাদের হার্ডলি হতে 20-25 তারিখ বা 30 তারিখ পর্যন্ত ইনফ্যাক্ট হচ্ছে ক্লাস চলছে, ঠিক? তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই অল্প কয়টা দিনের জন্য মানে এইটা স্কিপ করাটা একেবারে ওয়াইজ না। So nice of you. Thank you, Istiak sir, only for your class. I am so blessed. ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাট আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানে এক্স সি এর স্টুডেন্ট হিসাবে, ঠিক আছে, প্রেজেন্ট মেম্বার বা এক্স সি স্টুডেন্ট হিসাবে ক্লাস করাটা দরকার। বিকজ ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তখন দেখবেন যে কি করে সময় চলে যাচ্ছে মাথাতেই নাই। একেবারে দেখবেন যে ফর নাথিং টাইমটা চলে যাচ্ছে। আপনারা যেই কজন ধরেন এই 37 জন বা 36 জন 40 জন, যে কজন পেশেন্টফুলি যে কজন ক্লাস করছেন, আলটিমেটলি ইউ গাইজ উইল বি গেইনার ফর শিওর। কারণ এই টিচারদের বকবকানি বকবকানি বা আমার এই পেঁচাল পাড়াটা, এটাও দেখবেন কোনো না কোনো ভাবে মানে কিছু না কিছু অন্তত মাথায় থেকে যাচ্ছে। ঠিক আছে, এটার একটা ইম্প্যাক্ট আছে। যখন স্টুডেন্ট ছিলাম বললাম তো যে আপনাদের প্রফেশনের মানে সিনিয়র বড় ভাই বা ইনফ্যাক্ট হচ্ছে এক্স স্টুডেন্ট হিসেবে নিজেও একসময় বুঝতাম তো ক্লাস করতে বোর লাগতো, বাট ক্লাস করাটা খুবই দরকার। এটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আসলে বোঝা যায়, আগে বোঝা যায় না। সো আপনারা যে কজন ধৈর্য ধরে করছেন, আপনাদের নট অনলি টু অ্যাপ্রিসিয়েট ইউ গাইজ, বাট ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের আলটিমেটলি আপনারাই গেইনার হবেন ফর শিওর। যারা করছে না তারা যে পাশ করবে না ব্যাপারটা একেবারেই এরকম না, সেটা আমি বুঝাচ্ছিও না বা সেটা আমি চাইও না। বাট যারা ধৈর্য ধরে ক্লাস করছেন, এটার অবশ্যই একটা রেজাল্ট আপনি পাবেন ফর শিওর। এবং লেখাপড়াটা আপনার এরকম একটা জিনিস, এটা কখনোই বৃথা যায় না, কোনো না কোনো ভাবে আপনার কাছে লাগবেই। এখন আমরা তো আসলে খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে চাই। বাট ইনস্ট্যান্ট সাকসেস বলে আসলে লাইফে কিচ্ছু নেই। আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, তারপর কি আপনি রিটার্ন পাবেন। ইনভেস্টমেন্ট মিনস যে নট অনলি যে আপনাকে খালি টাকা পয়সা দিতে হবে, সেটাই সেই ইনভেস্টমেন্ট আমি বুঝাচ্ছি না অবভিয়াসলি। ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, আপনাকে পেশেন্স ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, আপনার ডেডিকেশন ইনভেস্ট করতে হবে। এগুলো ইনভেস্ট করার পর আপনি একটা ভালো রিটার্ন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে, ফর শিওর। তো আমাদের তো একাডেমিক পরীক্ষা আর সিএ পরীক্ষা একসাথে পড়ে গেছে এক ডেটের মধ্যে। তাই নাকি? কবে হ্যাঁ কোনটা স্যার। পড়ছে বলেন তো? আমার হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পরীক্ষা হচ্ছে 7 তারিখে, আর 8 তারিখে অ্যাকাউন্টিং পরীক্ষা সিএ তে। ওহো, আচ্ছা আচ্ছা। আর 13 তারিখে বিজনেস ল, আর 17 তারিখে আমার প্রিন্সিপাল অফ ফাইন্যান্স পরীক্ষা একাডেমিক। সম্ভাব্য ওই ডেটটা কি ফিক্সড হয়ে গেছে ভাই? হ্যাঁ। হ্যাঁ, 7 তারিখ থেকে পরীক্ষা। স্যার একটা বিষয় জানার ছিল আসলে।
হ্যাঁ বলেন। তো কয়েকদিন যাবত অনেকে কথা বলতেছে হচ্ছে প্রফেশনাল লেভেলের ক্লাসগুলো নাকি এখন অফলাইনে নিয়ে আসবে, এটা কি আসলে ফর শিওর বা এরকম করবে? হ্যাঁ, এটা হচ্ছে তো অলরেডি। এটা তো স্যার আমরা যারা ঢাকার বাইরে আমাদের জন্য তো খুবই ঝামেলার একটা বিষয়। উম মানে একাডেমিকের পাশাপাশি ওই ক্লাসগুলোও অফলাইনে তো করা কোনোভাবে সম্ভব না, যে কোনো একটা তখন অবশ্যই মানে মিস করতে হবে, এটাই স্যার। হ্যাঁ, এখন একাডেমিকটাই আপনারা ইনফ্যাক্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আপনারা একাডেমিকটাতেই আগে কনসেন্ট্রেট তো করতেই হবে। পাশাপাশি ইনফ্যাক্ট হচ্ছে আপনার এইটাও একেবারে ছেড়ে দেওয়া যাবে না। একটু ম্যানেজ করে দিতে হবে, মানে চেক অ্যান্ড ব্যালেন্স করে অ্যাকোমোডেটিভ হতে হবে, কিছু উপায় নাই তো। এখন আপনি ধরেন একটার জন্য আর একটা ছেড়ে দিবেন, পরে ইনফ্যাক্ট হচ্ছে তো আবার মানে অবভিয়াসলি আফসোস করবেন, খারাপ লাগবে। জি স্যার। স্যার প্রফেশনাল লেভেলে কি ক্লাসগুলো অনলাইনে নেওয়া যায় না? এতদিন তো প্রফেশনাল অনলাইনেই ছিল, এইবার অফলাইন দিছে। না, ভুল। আজীবন আপনার অনলাইনই ছিল, মানে অফলাইন ছিল। কোভিড এর পর থেকে না আমরা ইনফ্যাক্ট হচ্ছে অনলাইন চালু করলো। ঠিক আছে। জি স্যার, তবে ওইটাই বলতেছিলাম। দুইটারই আসলে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে অবভিয়াসলি। আপনার অ্যাডভান্টেজটা যেরকম হচ্ছে যে আপনি যদি মানে এই প্রফেশনাল লেভেলটা বা অন্য কোনোটাতে আপনি অফলাইন ক্লাসে ইন্টারাকশনটা ভালো থাকে, স্টুডেন্টদের আপনাদের একটা গ্রুপ ফর্ম করে গ্রুপ স্টাডি আপনারা করতে পারছেন, বা টিচারদের সাথে আপনাদের একটা ইন্টারাকশন হচ্ছে, সামনাসামনি কথাবার্তা বলা হচ্ছে, একটা ইম্প্যাক্ট আছে। অনলাইনে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না। আবার অনলাইনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি সময়টা, আপনাকে রাস্তায় জ্যাম ঠেলে সারাদিন ক্লাস করে বা ফার্ম করে বা চাকরি করে আপনাকে ক্লাসের প্যারা নিতে যেতে হচ্ছে না। এটা হচ্ছে আপনার অনলাইনের সুবিধা। তো দুটারই আসলে কিছু সুবিধা অসুবিধা সবটাই আছে, বাট ইনফ্যাক্ট হচ্ছে অফলাইন ক্লাসের অবভিয়াসলি ইম্প্যাক্টটা অনেক বেশি। একটা অনলাইন ক্লাসের থেকে একটা অফলাইন ক্লাসের ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে। আপনি ইনস্টিটিউটে যাচ্ছেন ক্লাস করতে, আপনাকে সাইকোলজিক্যালি কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে। মানে ধরেন আপনি ভার্সিটির ক্লাসে যাচ্ছেন বা আপনি ইনফ্যাক্ট হচ্ছে অন্য কোথাও যাচ্ছেন, বাট আপনি যখন আইসিবিতে বা সি এর ক্যাম্পাসে যাচ্ছেন, একটা শরীরে একটা জোশ চলে আসে, একটা ভাব লাগে। ঠিক আছে, আমি একটা সি স্টুডেন্ট, আমি ইনফ্যাক্ট হচ্ছে আমার ক্যাম্পাসে আসছি, ক্লাস করতেছি। ঠিক আছে, এই জিনিসটা ধরেন আপনাকে সাইকোলজিক্যালি অনেক বেশি আপলিফট করে ফেলে, যেটা অনলাইন ক্লাসে পসিবল হচ্ছে না। অনলাইন ক্লাসে এই যে টিচারগুলোকে দেখতে পাচ্ছেন, মানে আমাদের মতো এই টাইপের অনলাইন ক্লাসে দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ কেউ ধরেন জয়েন করে করছেন না, অনেকে অ্যাটেন্ডেন্স হলে চলে যাচ্ছেন, অনেক কিছু হচ্ছে, বাট অফলাইন ক্লাসে কিন্তু এগুলোর আসলে সুযোগ নাই। ঠিক আছে। আপনার ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে, প্লাস হচ্ছে ধরেন টিচারদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। হ্যাঁ, মানে বা একটা গ্যাদারিং হচ্ছে, আপনাদের একটা নেটওয়ার্কিং ডেভেলপ হচ্ছে, সব স্টুডেন্টরা মিলে আপনারা একটা গ্রুপ ফর্ম করতে পারছেন। ঠিক আছে, এই জিনিসগুলো ইনফ্যাক্ট হচ্ছে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল। এবং আর একটা আমি প্রশ্ন করতে পার্সোনালিতে পারি? অবভিয়াসলি অফলাইন ক্লাসকে প্রেফার করি, এটা ঠিক। হ্যাঁ বলেন, কিছু বলছিলেন। স্যার আসলে বর্তমান যে আইসিএবি যে নোটিশটা দিয়েছে যে প্রফেশনাল লেভেলটা হচ্ছে এর থেকে করতে হবে সরাসরি অফলাইন ক্লাস, তো আমরা তো অনার্স ফার্স্ট ইয়ারে মাত্র আমি পড়ালেখা করতেছি, তাহলে অনার্সটা কমপ্লিট করার আগ পর্যন্ত একটা লেভেল কমপ্লিট করে তারপরে ফার্মে যে কোনো একটা ফার্মে আর্টিকেলশিপ নিবো, এটাই কি বেটার হবে? হ্যাঁ, এটা আসলে কি, মানে আপনার পার্সন টু পার্সন, পার্সন টু পার্সন ভ্যারি করবে। ঠিক আছে। পরে স্যার আইসিবি কি টোটালি স্যার পড়াশোনার কি ঢাকা ভিত্তিক? স্যার পুরাটাই তো ঢাকা কেন্দ্রিক করে নিয়েছে। আমাদের বাকি বিভাগ যেগুলো আছে ওই বিভাগগুলোতে তো তাহলে অফলাইন ক্লাসগুলো, যে বিভাগীয় তো প্রত্যেকটা ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চগুলোতে চালু করার দরকার ছিল না? আমাদের অন্য অন্য বিভাগের স্টুডেন্টগুলো তো অনেক অসুবিধা হচ্ছে এই জন্য। অনেকে এখন স্যার আছে ইনফ্যাক্ট যার সিএল শেষ করে পিএল শুরু করব, বা অনেকে হ্যাঁ এক দুই হ্যাঁ, সাবজেক্ট সিএল এ শেষ হয়েছে আমরা পিএল এ চলে যাব, এক ওই সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্ট আছে ওইটা নিব। কিন্তু ওইটা তো টোটালি এখন বন্ধ। আমাদের তো বলা হয়েছিল প্রি আর্টিকেলশিপে যে আর্টিকেল শিপও করা যাবে, প্রি আর্টিকেল শিপ করা যাবে। এখন হঠাৎ করে স্যার এই সিদ্ধান্তটা আমাদের উপরে অনেকটাই স্যার ইফেক্ট করছে খারাপ ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি এক্ষেত্রে আপনাকে বলবো কি আলামিন, আপনার মানে কোনো না কোনো ভাবে আদারওয়াইজ নেন না, আপনাকে কিন্তু আলটিমেটলি ঢাকাতে মুভ করতেই হবে। আজ হোক কাল হোক আপনাকে সিএল পিএল লেভেলের ক্লাসের জন্য নট অনলি, ফার্মে জয়েন করেও কিন্তু আপনাকে ঢাকাতেই মুভ করতে হবে। আপনি মানে পার্টিকুলারলি ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনি কোথায় থাকেন আলামিন, আপনার দেশের বাড়ি কোথায়? স্যার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর আছি, দেশের রংপুরে বাড়ি স্যার আছে। ঢাকা নরসিংদী। আচ্ছা আচ্ছা। এখন রংপুরে ধরেন আইসিবির একটা বড় যে একটা স্টাডি সেন্টার হয়তো আপনি পাবেন, এর থেকে বেশি কিছু কি পাবেন? পাবেন না তো। স্যার একটা ঠিক না। ফার্ম আছে। হ্যাঁ, এখন ধরেন ওই একটা ফার্মের জন্য সাজাদ একটা ফার্ম দিয়ে কি হবে?
না স্যার ওটা ভালো না তো স্যার ওইরকম। না, ভালো না খারাপ সেই জাস্টিফিকেশনে না যাচ্ছি। একটা ফার্ম দিয়ে কি আপনার কাছে কোনো চয়েস আছে, কোনো অপশন আছে? নাই তো। বা ওই একটা ওইটাই ফার্ম কতজন দিয়ে বাধ্যতামূলক। আপনাকে মানে অকুপাই করতে পারবে? একটা ফার্ম আপনার কয়টা স্টুডেন্ট নিতে পারবে বলেন আমাকে? তো যেখানে এই অপশনটা নাই সেখানে তো এরকম চিন্তা করাটা ইনফ্যাক্ট হচ্ছে বৃথা। আসসালামু আলাইকুম। আচ্ছা, চট্টগ্রামের ক্ষেত্রেও কি হবে? চট্টগ্রামে কি কোনো ক্লাস হবে না যদি পিএল এর জন্য? হ্যাঁ, 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 চিটাগাং সেন্টারে হবে। চিটাগাং সেন্টার আপনার ঢাকার পরে সবচেয়ে ভাইব্রেন্ট আর সবচেয়ে আপনার রিসোর্সফুল হচ্ছে চিটাগাং সেন্টার, ঠিক আছে? চিটাগং এ তো অনেক সেটা ফার্মও আছে। চিটাগাং এ ফার্ম আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে, সেগুলোতে ইনফ্যাক্ট হচ্ছে হবে। ওকে, থ্যাংক ইউ। মানে চিটাগাং এ তাহলে ফিজিক্যাল ক্লাসগুলো হবে আর কি পিএল এর? হ্যাঁ, স্যার হ্যাঁ, আমার হ্যাঁ। স্যার আমাদের একটা রিকোয়েস্ট, আপনি আমাদের পক্ষে বলেন স্যার, অফলাইন এবং অনলাইন দুই সুবিধায়, মানে দুই রকম সুবিধা আমাদের জন্য রাখুক। আমাদের জন্য খুব ঢাকার বাইরে আমরা জানা, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখো, ওষুধ আনতে ঠিক আছে। আচ্ছা, আবার বলেন তৌহিদ, ঢাকার বাইরে স্যার আপনাদের দুইটা মানে কোশ্চেন ক্লাসের ছিল স্যার। স্যার হুম, আমাদের জন্য দুইটা ফ্যাসিলিটিস রাখা উচিত। এক, যারা চাইবে অফলাইনে করুক, আবার অনলাইনে হলো ভালো, কিন্তু স্যার যারা স্যার আমরা ঢাকাতে স্যার হুম। বাধ্যতামূলক করে দিয়ে আমাদের ঢাকার বাইরে স্যার একটু যদি সুযোগ সুবিধা দিত অনলাইন ক্লাস করে তাহলে স্যার ভালো হতো এটা। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ফাইন, পয়েন্ট টু বি নোটেড। বাট এখানে কথা হচ্ছে কি, আপনাকে আলটিমেটলি আপনি ঢাকার বাইরে আপনি ধরেন ক্লাস করলেন, বা আইসিবি যে রিসোর্স সেন্টার গুলো আছে বা স্টাডি সেন্টার গুলো আছে, আপনি ক্লাস করলেন অনলি, বাট এটা দিয়ে কি আপনি ইনশিওর করতে পারছেন যে আলটিমেটলি আপনাকে ঢাকা না এসে আপনি থাকতে পারবেন? না স্যার এক্সাম তো ঢাকায় হয়। এক্সাম আপনাকে ঢাকায় দিতে হবে, আপনাকে ঢাকাতে আসতে হবে আপনার ফার্মের পরে গিয়ে আপনার ক্যারিয়ারের জন্য। প্লাস হচ্ছে আপনি যখন ফার্মে জয়েন করবেন তখন তো আপনাকে ঢাকাতেই আসতে হবে না? আপনি কি ঢাকার বাইরে এতগুলো ভালো ভালো ফার্ম পাবেন? এটা তো ইনফ্যাক্ট হচ্ছে আপনার ধরেন সর্ট অফ সেন্ট্রালাইজ। 3টা থেকে 3টা। ওকে, এইটা আপনাদেরকে এই জন্য মাথায় রাখতে হবে যে কোনো না কোনো ভাবে আপনাদেরকে আলটিমেটলি ঢাকাতে মুভ করতেই হবে। সেটা আজ হোক কাল হোক আপনাকে করতে হবে। নাও ইটস আপ টু ইউ যে আপনি এখনই আগে আর্লি এসে অ্যাকোমোডেট করার চেষ্টা করবেন নাকি আপনি লেটলি আসবেন। সেটা ধরেন আপনি চিন্তা করতে পারেন যে না, আমি এখন যাব কি যাব না, বা আমি আরো পরে যাব, ঠিক আছে? বাট পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ইনফ্যাক্ট হচ্ছে মানে বা ফার্মে জয়েন করার জন্য আলটিমেটলি ইউ হ্যাভ টু মুভ টু ঢাকা, ঠিক আছে? এবং দেখেন, এতটা ডিসেন্ট্রালাইজ কোনো প্রফেশনাল ইনস্টিটিউটই কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড কোথাও নাই। আপনি মনে করেন আপনি ইনফ্যাক্ট হচ্ছে ইউকে তে আছেন, আইসিডব্লিউ তো আপনার একটা জায়গাতেই সেন্ট্রালাইজ। ও নিশ্চয়ই আপনার এডিনবার্গে আইসিডব্লিউ এর আলাদা একটা সেন্টার নাই তো, ঠিক আছে? আইসিবি রিসেন্টলি ইনফ্যাক্ট হচ্ছে গত 2-4 বছরে আফটার কোভিড আপনার কিছু কিছু রিসোর্স সেন্টার বা এডুকেশন সেন্টার চালু করেছে, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট অ্যাট অল। আপনি রংপুরে কারা আপনাকে কয়টা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রংপুরে রিসাইটেড বা ভালো টিচার ফ্যাকাল্টি আপনি পাবেন বলেন তো আমাকে আলামিন? পাবেন কি? পাবেন না তো। ঢাকা সেন্টারে আপনি ক্লাসগুলো যতটা ইম্প্যাক্টফুল হবে, যতটা ভাইব্রেন্ট হবে, আপনি যতটা কনভার্সেন্ট হতে পারবেন, আপনি কি রংপুর সেন্টারে বা আপনি ইনফ্যাক্ট হচ্ছে রাজশাহী সেন্টারে বা খুলনা সেন্টারে কি সেটা আপনি পাবেন? পাবেন না তো। So, আপনাকে তো এটা মাথায় রাখতে হবে। আলটিমেটলি ইউ হ্যাভ টু মুভ টু ঢাকা। আপনাকে ক্যাপিটালে চাকরির জন্য হোক, ফার্মে জয়েন করলে হোক, আপনাকে সবকিছুর জন্য আলটিমেটলি ঢাকাতেই আসতে হবে। এবং যদি মনে করেন যে না, আমি এখন এই লেভেলে যাচ্ছি না, পরেরটাতে আমাকে আর যেতে হবে, ভাই, আপনি ইনফ্যাক্ট হচ্ছে আইসিবি, আইসিএমএ বা আইসিএসবি যেটারই আপনি মেম্বার হন না কেন, আলটিমেটলি আপনাকে ক্যাপিটালে মুভ করতে হবে, ঠিক আছে? যদি কিনা আপনি নিজে কোনো নিজের এলাকায় একটা ফার্ম দিয়ে প্র্যাকটিস করেন, অথবা আপনি যদি কিনা ইনফ্যাক্ট হচ্ছে আপনার মনে হয় যে না, আমার ওই জায়গাতে আমি একটা রিসার্চ পার্সন হিসেবে থেকে গেলাম, বা আমি একটা বিসিএস ক্যাডার হয়ে আমার ইচ্ছা মতো একটা পোস্টিং নিলাম, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট আলটিমেটলি ইউ কান্ট অ্যাপাইট ক্যাপিটাল, ইউ মাস্ট হ্যাভ টু মুভ অন টুয়ার্ড দ্য ক্যাপিটাল সিটি। স্যার আজকে হোক বা কাল হোক আমাকে ঢাকা যেতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু স্যার আমরা হয়তো আমাদের মানে বিবিএ বা এমবিএ এর মাঝে দ্রুত মানে মানে সিএটা শেষ করে ফেলতে আর কি। তো এই জন্য আর কি আসলে আমাদের জন্য অনলাইনটা হলে ভালো হতো। এখন আসলে কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর আর কোনো কিছু বলা যায় না, এটাই আমাদের জন্য না, প্রবলেম সেটা হয়ে। অবশ্যই যেমন ঠিক আছে তৌহিদ, বাট আপনাদেরও ওপিনিয়নটা আপনারা যেটা যেটা চিন্তা করছেন আমরা ধরেন বললাম, বাট আপনাদেরকে তো আলটিমেটলি আপনারটা তো আপনাদেরকেই কালেকটিভলি সবাইকে একসাথে আইসিবি কে জানাতে হবে, ঠিক আছে? আপনাদের সবারই কিন্তু সেই মানে রাইট আছে, অবভিয়াসলি আপনারা কিন্তু চাইলে সেটা আপনারা করতেই পারেন। আপনারা কিন্তু মানে কালেকটিভলি সবাই মিলে একসাথে আইসিবি তে আপনারা কিন্তু একটা অ্যাপিল করলেই পারেন।
সেটাতে দোষের কিছু নাই, সেটা আপনারা চাইলেই পারেন যে আমরা ক্লাস করতে চাচ্ছি এইভাবে বা আমরা অনলাইনটা প্রেফার করছি, সেটা আপনারা বলতে পারেন। দেখেন আইসিবির হয়তো ডিফারেন্ট কোনো ওপিনিয়ন থাকবে বা কোনো ব্যাখ্যা থাকবে, অবভিয়াসলি কিছু না কিছু তো থাকবেই, তাই না? জি স্যার। আমার কথা হচ্ছে কি, আপনারা কনভে করেন, হবে কি হবে না সেটা পরের ব্যাপার, অ্যাটলিস্ট আমারটা তো আমি কনভে তো করি। আমি কনভে করলাম না, কিন্তু আমি ইনফ্যাক্ট হচ্ছে চিন্তা করে রাখলাম হচ্ছে কি হচ্ছে না, সেটা তো দরকার নাই। অ্যাটলিস্ট কনভে করে রাখেন, সমস্যা কি? তারপর হলে হলো, না হলে নাই, শেষ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে বিজনেস লর এটা বাদে আপনাদের এমআই বা অ্যাসুরেন্স বা বিজনেস ফিনান্সের কি অবস্থা, এই ক্লাসগুলো কি আপনারা একই অবস্থা, মানে কমপ্লিট হয়ে গেছে মোরলেস, নাকি এখন অনেকটা বাকি আছে? স্যার বিটিএফ প্রায় শেষের দিকে স্যার, 2টা চ্যাপ্টার বাকি আছে, ওইটা পরবর্তী ক্লাসে শেষ হয়ে যাবে। আর হচ্ছে এসুরেন্স অর্ধেক শেষ হয়েছে, আর মামুন স্যার মনে হয় এই সপ্তাহ থেকে বা পরের সপ্তাহ থেকে ক্লাস শুরু করবে। আর মোটামুটি স্যার এমআই সবগুলো এর শেষের দিকে দিকে, আছে সবচেয়ে বেশি স্যার। সমস্যা হয়েছে স্যার এমআই এর মাত্র 4টা ক্লাস হয়েছে, 4টা চ্যাপ্টার শেষ হয়েছে। এমআইএ? জি জি স্যার, স্যার। 4টা চ্যাপ্টার শেষ হয়েছে মাত্র। ও, বাট এমআই তো খুবই ইম্পর্টেন্ট ছিল। এনিওয়ে, স্যার এই সপ্তাহে এমআইটা আবার আপনার, 3টা ক্লাস দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা ভেজাল, একসাথে আবার বেশি পড়ে গেলে তখন আবার হচ্ছে আবার বিরক্তিকর ব্যাপার একটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ ইশতিয়াক। হ্যাঁ স্যার, হচ্ছে কি আমরা যখন একটা ফার্মে ঢুকবো, হ্যাঁ, তা হুম। আমাদের তো হচ্ছে স্যার, আমরা তো 2 বছর বা 2.5 বছর এমন কিছু বা 3 বছরই ধরেন, আমি সাপোজ একটা ফার্মে থাকলাম, তো সেখান থেকে যদি আমি পুরোপুরি কিছু না শিখতে পারি তখন কি হবে স্যার? না, না শিখতে পারে মানে কি, মানে কি আপনি ধরে নিচ্ছেন যে ফার্মে কিছু শিখাবে না এরকম কিছু? না 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 স্যার, ওইটাও না, ওইটা না। তাহলে? আমি ধরেন ওনারা শিখাইলো, বাট আমি কোনো কিছু মিস করে গেলাম, যে আমি এক সাইডে দুর্বল রয়ে গেলাম, তখন আমি এটা কি স্ট্রং করবো কিভাবে? আরে না, এরকমটা হবে না, মাথা খারাপ নাকি? এরকমটা হয় না। ডোন্ট থিঙ্ক, আপনি মানে নেগেটিভ চিন্তা কইরেনই না, এরকমটা একেবারেই হয় না। জি একটা স্যার, ফার্মে ধন্যবাদ। থাকলে, মানে আমি আপনাদের এই যে প্রি আর্টিকেলশিপের থেকে কেন এটা বেশি প্রেফার করি, বিকজ কি, বিকজ আপনার ফার্মে থাকলে আপনি একেবারে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই শিখাই দেয়, আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন, আপনার হারানোর কোনো কিছু নাই। ঠিক আছে? না, বরং ফার্মে না থাকাটা ইনফ্যাক্ট হচ্ছে খারাপ। স্যার না, এখানে হচ্ছে কি, যেমন আমাদের শুনছিলাম যে আমরা যারা সিএলপিএল প্রি আর্টিকেল শিপে করবো, তখন আমাদের 3 বছর একটা সময়টা একটু কমে যাবে, তখন কি আমরা কি কমই শিখবো, নাকি জাস্ট যে পরিমাণ দরকার ওই পরিমাণ আমাদের শিখে দেওয়া হবে? না না, আপনারা যে পরিমাণ দরকার সেই পরিমাণ শিখবেন, কেন শিখানো হবে না আপনাদেরকে, কে বলছে এগুলো? না না না, মানে ফার্মে ওইটাই থাকার জিজ্ঞেস ফার্মে করলাম স্যার। না, ফার্মে থাকার অনেক অ্যাডভান্টেজ আছে, আই মাস্ট অ্যাডমিট, যেটা আমি আপনাদেরকে একেবারে ভেরি ফার্স্ট ক্লাসেই বলছিলাম। ঠিক আছে? ফার্মে থাকার অনেক অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, বাট তার মানে এটা না যে ফার্মে না থাকলে বা দেরিতে গেলে আপনাকে একেবারে ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে শিখাই দিবে বা ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে এরকমটা করবে, এরকমটা না। বা আপনি কিছু শিখবেন না, বা আপনাকে শিখানো হবে না, বা কম শিখবেন, এরকমটা না। এখানে ইশতিয়াক, শেখার ব্যাপারটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু শিখতে চাচ্ছেন, আপনি কি কি শিখতে চাচ্ছেন। হ্যাঁ, প্লাস হচ্ছে আপনি ধরেন মানে কতটুকু পর্যন্ত আপনার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা কিন্তু ডিপেন্ড করবে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ইটস নট লাইক যে খালি ফার্ম শিখাচ্ছে না। হ্যাঁ, আপনাকেও কিন্তু কষ্ট করে ধৈর্য ধরে শিখতে হবে। এবং সিএ ফার্মে থেকে আপনি মেন্টালি যেরকম স্ট্রং হবেন, এটা অন্য কোথাও থেকে আসলে হবেন না, ফর শিওর। একটা ছেলে বা একটা মেয়ে যখন ফার্মে জয়েন করে, তো ফার্মে জয়েন করার পর থেকে আসলে তাদেরকে যে লেভেল দিয়ে যত কিছু আপনার মানে ফেস করে যেতে হয়, মেন্টালি যেরকম ভাবে আপনার একটা মানে হিকাপের ভিতর দিয়ে যেতে হচ্ছে, প্লাস হচ্ছে আপনার ধরেন যেভাবে আপনার মানে তাদেরকে সাইকোলজিক্যালি একেবারে সেই লেভেলে চলে যেতে হচ্ছে, এটা তো মানে না শিখার কোনো উপায় নাই তো। আমি ফার্মে থাকাটা অবভিয়াসলি প্রেফার করি সবসময়ের জন্য, সবসময়ের জন্য আমি ফার্মে থাকাটা প্রেফার করি। স্যার থ্যাংক ইউ স্যার। প্রফেশনালে স্যার ক্লাস ডিউরেশন কয় মাস? না, একই। 2 মাসেই শেষ? 3 মাস, 3 মাস। প্রফেশনাল লেভেলে কি প্রফেশনাল লেভেলে তো মনে হয় 4 মাস তো মনে সিএমও হয়। থাকে?
না এক্স্যাক্টলি আপনার ফুল একেবারে ইনফ্যাক্ট হচ্ছে আপনার হয় না, কখনো কখনো যদি পেন্ডিং থাকে তখন তো আপনার ইনফ্যাক্ট সেটা আলাদা কথা, সেটা তো যাবে। ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার আমি জানি স্যার বড় ফার্ম গুলোতে ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করে ওনারা, ইনসেনটিভ তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো এক ডিপার্টমেন্টে তো ছোট ডিপার্টমেন্টে যদি ঢুকে যায় কেউ তখন তো বড় ডিপার্টমেন্টের কাজগুলো তারা জানতে পারে না, জানে এরকম। এই কে বলছে আপনাদেরকে এগুলো কথাবার্তা, বলেন তো আমার একটু। মানে ফার্মের অন্য কোনো ভাই বা মানে ফ্রেন্ড বা বড় ভাই বা পরিচিত এরা বলছে? জি স্যার। জি স্যার। একদম ভুয়া কথাবার্তা। আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনি ধরেন একটা সাইডে মনে করেন আপনি একটা ব্যাংক অডিটের সাইডে আছেন, আপনাকে সারা জীবন ব্যাংক অডিট করতে হবে নট নেসেসারিলি, এগুলো ওই আমাদের আমলে ছিল। ঠিক আছে, এখন কিন্তু আর এইসব জিনিসপত্র নাই। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গাতে যে কোনো অডিটে আপনি চাইলে নিজেকে কিন্তু ইনভলভ করতে পারবেন। বাট হ্যাঁ, আপনাকে এক্ষেত্রে কিছু যেটা করতে হবে, আপনাকে পাশাপাশি যে জিনিসগুলো করতে হবে যে আপনার নিজের একটা তাগিদ থাকবে। আপনি হয়তো কাজে যেতে পারলেন না, আপনি হয়তো অডিটটাতে এনগেজমেন্ট নাই, বাট আপনার ওইখানে ফার্মে আরো মানে কলিগরা বা ফ্র্যাটার্নিটি থাকবে না, ফ্রেন্ডরা থাকবে না, আপু ভাইয়ারা থাকবে না, ছোট ভাই বোন থাকবে না, তাদের কাছ থেকে আপনি চাইলে আপনি এই জিনিসগুলো কেন নিজে শিখতে পারবেন না বলেন আমাকে। ডিপেন্ড করে না অনেক কিছু অনেকের উপর, এবং ধরেন তারাই আপনাদেরকে নেগেটিভ ভাইব দিবে, সরি টু সে, যে যারা আপনার ইনফ্যাক্ট হচ্ছে নিজেরা এরকম ভাবে করতে পারে নাই, অ্যাকোমোডেটিভ হয় নাই, ম্যানেজ করতে পারে নাই, তারাই নেগেটিভ ভাইব দিবে। এটা কঠিন, এটা পাস হবে না, এটা এটা করে এটা করে, হ্যাঁ অনেক কিছু তো আপনার হবেই। আপনি বলেন সাকসেসের রাস্তাটার কি কোনো শর্টকাট আছে? এমন কোন প্রফেশন আছে যেটাতে আপনি খুব মানে শর্টকাটে আপনি ইনফ্যাক্ট হচ্ছে একদম মানে বড়লোক হয়ে যাবেন? আছে কিছু? নো স্যার। লাইফে তো ভাই আপনাকে একটা সার্টিন এই যে এই যে যদি আপনি স্ট্রাগল না করেন তো আপনি কবে গিয়ে করবেন? আপনি কি 30-35 বছর বয়সে গিয়ে স্ট্রাগল শুরু করবেন? তাহলে আপনি শেষ করবেন কবে? লাইফ আপনি কনজিউম করবেন কবে? উপভোগ করবেন কবে? নিজের মতো করে নিজের জীবনকে গুছাবেনটা কবে বলেন তো আমাকে। এখন আপনাদের যে স্টেজ আছে, যে পড়াশোনার একটা আপনারা ইনফ্যাক্ট হচ্ছে একটা ট্রেন্ডের ভিতর আছেন, আপনারা একাডেমিক্যালি এখনো বেশিরভাগই স্টুডেন্ট আছেন, এখন যে জোশটা কাজ করবে এটা কি আর কিছুদিন পর থাকবে? থাকবে না তো। যত বয়সটা বাড়তে থাকবে তত কিন্তু এগুলো কমতে থাকবে, সো তখন কি করবেন? এবং মাথায় নিয়ে রাখেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার মানে অবস্টাকল 101টা রকমের আপনি অবস্টাকল পাবেন। ফার্ম খারাপ পড়তে পারে, আপনার পার্টনার খারাপ পড়তে পারে, আপনার যারা যারা আছে তারা আপনাকে হয়তো পাত্তা দিবে না, হিউমিলিয়েট করবে, ইনসাল্ট করবে, অনেক কিছু আপনাকে ফেস করতে হবে। বাট আপনার তো ভাই আপনি আসছেন সিএ পাস করতে, তাই না, টু বিকাম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আপনি যদি এই মোটোটাতে স্টিক থাকেন যে না, এনি হাউ আই হ্যাভ টু বিকাম কোয়ালিফাইড মেম্বার, সো এখান থেকে আপনাকে কি সরাবে বলেন আমাকে। It's totally up to you, and you are only the barrier of your success, no one else. এর ভিতর দিয়ে সবাই হয়ে আসছে, আমরাও এইগুলোর ভিতর দিয়ে গেছি। সো এটাকে এরকম মনে করার কোনো কারণ নাই। এবং ট্রাস্ট মি, এত যদি হার্ড হতো, আমি তানভীর ইনফ্যাক্ট হচ্ছে কিন্তু আসলে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতাম। ঠিক আছে, আমার মতো মাথা মোটা গবে যদি সিএ পাস করতে পারে আপনারা চোখ বন্ধ করে পারবেন। ট্রাস্ট মি, আপনারা চোখ বন্ধ করে পারবেন। খালি খালি আপনারা এরকম নেগেটিভ কোনো চিন্তা করেনি না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। একটা প্রশ্ন আছে স্যার। হুম, শিওর, প্লিজ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এইটাই ছিল আপনার কোশ্চেন তৌহিদ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আপনাদের এরকম নেগেটিভ ভাইব বা আপনাদের ডিমোটিভেটেড হতে দেখে আসলে ভালো লাগছে না, ফর শিওর। ঠিক আছে, একদম ডিমোটিভেটেড হবেন না, এটা হওয়ার আসলে কোনো সুযোগ নাই। স্যার নিউজ গুলোই নেগেটিভ, কি করবো স্যার? না নিউজ, আচ্ছা নিউজ নেগেটিভ হতে পারে, বাট ইউ ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ম্যানার। আপনি নেগেটিভ চিন্তা করেন না। নিউজ নেগেটিভ হোক, আশেপাশে আমি তো বললাম আপনাদের এটা মাথায় রাখেন, যে যদি আহ, এটা মাথায় রাখবেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি একটাও পাশ করে, ঠিক আছে, আইসিবি থেকে আমি যে সেশনে পরীক্ষা দিব ওই সেশনে একটাও যদি পাশ করে আমি হব সেটা। এইভাবে চিন্তা করেন, বুঝছেন কি বলছি? এখন আপনারা যদি নেগেটিভটাই চিন্তা করে থাকেন তাহলে তো আসলে হবেই না কোনোভাবে। ভাই, নেগেটিভ লাইফে অনেক কিছু এমনিতেই আছে।
বাট অন্তত এই জিনিসটা আপনারা নেগেটিভ, এটা নিয়ে অন্তত নেগেটিভ চিন্তাটা কইরেন না, বাদ দেন না, সমস্যা কি? আর এখনো একবারও পরীক্ষা দেন নাই, মানুষের কথা শুনে কান কথায় কে যারা যারা বলতেছে তারা নিজেরা ইনফ্যাক্ট হচ্ছে আপনার করলে কি করলো না সেটা তাদের ব্যাপার। তাদের স্ট্রাগল, তাদের সাকসেস তাদের মতো, আপনার স্ট্রাগল, আপনার সাকসেস আপনার মতো। বুঝাতে পারলাম? জি স্যার। স্যার আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে, তো আমি তো অনেকগুলা ক্লাস করতে পারি না, এই জন্য কি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে? না না, কেন সমস্যা হবে? আপনি ক্লাস সার্টিফিকেট না পেয়ে গেছে সবাই? আপনি কি পাইছেন না? জি স্যার, পিডিএফ পাইছি স্যার। তাহলে তো এটা দিয়ে আপনি মানে যা যা করতে পারবেন, সমস্যা নাই তো। সেটা তো পাই নাই স্যার। তার সবাইকেই তো দেওয়া হয়েছে, উনি মনে হয় ওই পিডিএফ এ ঢুকে দেখে নেয় ওনার। ভাই আপনার মেইলে মনে হয় চলে আসছে, আপনি চেক করলে পেয়ে যাবেন। ও আচ্ছা, চেক করা হয়নি তো। সেটাই চেক করে দেখেন তাইলে। এবং পাশাপাশি এত নেগেটিভ নিউজের ভিতরেও কিন্তু আপনাকে পজিটিভিটি খুঁজে বের করতে হবে ফর শিওর। এত নেগেটিভ চিন্তা ভাবনা করে মানে ইয়ে করবেন না, পাস করছে না বা এইটা নাই ওইটা নাই, অনেক কিছু আপনার এরকম অবস্টাকল থাকবে রে ভাই। সাকসেসের রাস্তা এত সহজ না তো। এগুলো ওভারকাম করতে হলে আপনাদেরকে অনেক বেশি মানে মেন্টালি অনেক সেই লেভেলের স্ট্রং থাকতে হবে। একদম খুব টপ নচ একটা ডিটারমিনেশন দরকার, যে আসছি যখন এইটাতে একেবারে সি এর শেষ দেখে ছাড়বো, পাস করে ছাড়বো, বাস সোজা কথা। স্যার আগামীকালকে তো আমার পরীক্ষা আছে, আমি একটু ছুটি নিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। এমনিতেও আপনাদের মানে 9:30 বাজে, আমি আর আজকে আর কন্টিনিউ করবো না, সিনপসিস তো এটা দেওয়া আছে, বাকিটা নেক্সট ক্লাসে শেষ করব। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাদের ওকে স্যার, ধন্যবাদ। এইটা ইয়ে লাগছে, মানে আপনারা সবাই এত বেশি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। এটা ভালো লাগছে না আসলে। এত অল্পতে এত মানে ডিমোটিভেট হওয়ার মতো একেবারে কিচ্ছু হয় নাই। পরীক্ষা দিবেন, আপনারা জেনে শুনে প্রফেশনটায় আসছেন। আলটিমেটলি ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের এখানে অনেক কিছু মানে অবস্টাকল ফেস করতে হবে, এইটাও ঠিক। বাট পাশাপাশি কেউ যে সাকসেস হচ্ছে না তা তো না, প্রচুর পাশ করে যাচ্ছে। 1.5 বছরের ভিতর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাচ্ছে। আপনারা পজিটিভ গুলোকেও তাহলে দেখেন, শুধু নেগেটিভ গুলো না দেখে পজিটিভ গুলোকেও দেখেন। তাতে তো কিছুটা হলেও মোটিভেটেড হবেন, তাই না? সেগুলো চিন্তা করেন যে আমাদের মতোই তো ছেলেমেয়েরা এসে পাশ করে যাচ্ছে, তারা করতে পারলে আমরা কেন পারবো না, এটা চিন্তা করেন। বুঝাতে পারলাম? আচ্ছা, জি স্যার, রাজ্জাকের এই ব্যাপারে কি ওপিনিয়ন, রাজ্জাক বলেন তো। রাজ্জাক কি আছে? মরিয়ম? মরিয়ম কি আছে না বের হয়ে গেছে? আর কে আছে? ইশতিয়াক বলেন। জি স্যার। না স্যার, আমি বললাম যে না, ওই যতটুকু জিজ্ঞেস করা ছিল স্যার আপনি তো সলিউশন দিয়েই দিলেন। মানে অনেক, আসলে অনেক ভাই ব্রাদার আছে আর কি, যারা আর কি সিএ করা বা সিএ পাশ করে নাই হয়তো করছে,
বাট তারা আর কি বিভিন্ন রকমের কথা বলে আসলে এমন এমন এমন, এই জন্য স্যারকে জিজ্ঞেস করা। না ইটস ওকে, সেটা ঠিক আছে, কিন্তু মানে ধরেন এত ইটস টু আর্লি টু গেট ডিমোটিভেটেড, এখন এরকম চিন্তাই করবেন না। ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। এনিওয়ে, আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে বললাম তো, অনেক অবস্টাকল থাকবে, অনেক হার্ডেল ফেস করতে হবে টু বিকাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল। যে কোনো প্রফেশনে বা ক্যারিয়ারে সাকসেসফুল হতে হলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, একসাথে সবকিছু পাওয়া যাবে না। ঠিক আছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হবে ফর অবভিয়াস রিজন। যাই হোক, ডোন্ট গেট ডিমোটিভেটেড অ্যাট অল। আপনাদেরকে নিয়ে মানে এখন পর্যন্ত মানে আই এম অপটিমিস্টিক অ্যাজ ওয়েল। নিজেদের প্রতি নিজেদের কনফিডেন্সটা আপনারা মেনটেন করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। একবার দুইবার ফেল হলেই যে আপনাকে দিয়ে সিএ হবে না বা পাস করতে পারবেন না বা আইসিবি করাচ্ছে না, এগুলো চিন্তাই করবেন না, আপনাকে দিয়েই হবে ফর শিওর ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, টেক কেয়ার। নেক্সট ক্লাস, আচ্ছা আচ্ছা, নেক্সট উইকে ইনফ্যাক্ট হচ্ছে নেক্সট স্যাটারডেতে আমি আসলে ক্লাস নিতে পারবো না, আই উইল বি আউট অফ সিটি, আমি একটু ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছি। ওই উইকে এসে চেষ্টা করব আমি যে অন্য কোনো দিন, সোমবার বা মঙ্গলবার অন্য কোনো উইকডেজে ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? আর মিন টাইম কারো কোনো কোয়ারি থাকলে বা কোনো কিছু থাকলে আমাকে নক করেন, অসুবিধা নেই। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকেন আসসালামু সবাই, আলাইকুম অল স্যার। দ্য বেস্ট। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।